করে ক্লাসটা নেব, ঠিক আছে? তার কারণ আমি প্রিভিয়াস ইয়ারে দেখলাম যে এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ারে এখান থেকে বেশ অনেক ভ্যারাইটি টাইপের কোয়েশ্চেনও এসেছে। ওকে, এবারে দেখো তোমাদের তো স্যার সবকিছুই ডিসকাস করিয়ে দিয়েছেন প্রিভিয়াস ইয়ারে, তোমাদের এক্সামের ব্যাপারে, এক্সাম রিলেটেড যা কিছু ইনফরমেশন তোমাদেরকে সব দিয়ে দিয়েছে, আমি দেখেছি আগের ক্লাসগুলোতে। তো এখানে সেরকম কিছু বলার নেই। তোমরা জানো যে এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এখানে সিলেবাস। তো সায়েন্সে যা যা মোটামুটি পড়েছো সেগুলো সবই এখানে পড়তে হবে। এবার এখানে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা তোমার ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দুটোই আছে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে। তো এখানে ফিজিক্সের যে চ্যাপ্টার গুলো আছে, কেমিস্ট্রির যে চ্যাপ্টার গুলো আছে, সবগুলোই তোমার খুব ডিটেলসে স্টাডি করতে হবে, খুব ডিটেলসে, মানে একদম কনসেপ্ট ক্লিয়ার রেখে করতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি দুটো থেকেই কিন্তু অনেক ম্যাথ আসে, ঠিক আছে? ছোট ছোট তোমার ম্যাথ আসে যেগুলো আমি দেখলাম, শুধু সূত্র অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে না। ওকে, যেই সব কোয়েশ্চেন গুলো আসে প্রিভিয়াস ইয়ারের, যদি তোমরা দেখো দেখতে পাবে যে একদম ওখানে জাস্ট সেই মানে যেগুলো জানো তোমরা সচরাচর, সেই একদম নোন কোয়েশ্চেন কিন্তু আসবে না। তো সেদিক থেকে কি করতে হবে, কনসেপ্ট তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। এবং একটা কথা যেটা বলার, আমি সবাইকেই বলি যখন আমি পড়াই কোথাও, যে কোনো সাবজেক্ট তোমরা যখন পড়বে না সেইটাকে ভালোবেসে পড়বে, মানে কেন পড়ছো সেটা ভাববে, কি সেখান থেকে শিখছো সেটা ভাববে। সেটা যে কোনো পরীক্ষার জন্য, সেটা তোমরা যেই হোক, মাধ্যমিক কেউ দিক, এইচএস দিক, কোনো এন্ট্রান্স এক্সাম অর কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে? সবেতেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কেউ একজন কমেন্ট করলে চলে গেল কমেন্টটা। আগের দিনের ভিডিও কিন্তু তোমাদেরকে রেকর্ডেড ভিডিও গ্রুপে তোমাদের দিয়ে দেওয়া হয়, তাই তোমরা স্যারকে পার্সোনালি স্যারের নাম্বারে কন্ট্যাক্ট করো। ওকে, স্যারের নাম্বারে পার্সোনালি কন্ট্যাক্ট করো। ঠিক আছে, চলো তাহলে এবার স্টার্ট করি। তোমাদের যদি কিছু কোয়ারি থাকে তোমরা স্যারের সাথে পার্সোনালি কোনো নম্বরে কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে? ওনার যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথমে একটুখানি, তোমরা কি জানো অ্যাসিড বেস সল্ট এটা কেন ইম্পর্টেন্ট আমাদের লাইফে, এই চ্যাপ্টারটা আমাদের কেন পড়তে হবে দেখি। তোমাদের আমি প্রিলিমিনারি আইডিয়া কি আছে একটু আমি দেখে নিই। দেখো, ফার্স্ট আমি যেটা বলছি, ধরো আমি লেবু বললাম। আচ্ছা, তোমাদেরকে তো বাংলাতেই আমি পড়াচ্ছি, আশা করি কোনো অসুবিধা হবে না। ইংলিশ খুব কমই ইউজ করব যেখানে দরকার হবে, আদারওয়াইজ পুরোটাই বাংলাতেই করাবো, ঠিক আছে? লেবু বা লেমন যেটা আমরা বলি, এটার বলো তো টেস্ট কি? এর টেস্ট কি? এনিওয়ান? টেস্ট কি হবে এর? রিপ্লাই করো দেখি। আচ্ছা, আমলিক বলছো। আমলিক তো টেস্ট হতে পারে না, টক। একদম রাইট, এর টেস্ট হচ্ছে টক। কেন বলো তো? টক বা সাওয়ার আমরা যেটা বলি, কেন এটা হয়? অ্যাসিডের উপস্থিতির জন্য, রাইট? অ্যাসিডের উপস্থিতি। তো সেটা যে কোনো লেবুতেই আমরা এই অ্যাসিডের উপস্থিতি পাবো, যার জন্য কি হয়? টক হয়, তাই তো? এবার ধরো আরেকটা, আমি অন্য একটা কোনো সবজির কথা বলছি, করলা। করলা, এর টেস্ট কিরকম? এর টেস্ট কিরকম বলো, এর টেস্ট কিরকম? তেতো। আচ্ছা, তেতো মানে আমরা যেটাকে বলি বিটার টেস্ট, তাই তো? বিটার। তার কারণ এতে কি থাকে? এতে ক্ষারক থাকে, ঠিক আছে? এতে ক্ষারক থাকে, ক্ষারকের উপস্থিতির জন্য। তো অ্যাসিডে কোন অ্যাসিড থাকে? অ্যাসিড, লেবুতে অ্যাসিড হিসেবে কি থাকে? সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড থাকে, ভিটামিন সি থাকে, যেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর করলা, এর মধ্যে কি থাকে? এই করলাতে যেটা থাকে সেই নামটা হয়তো তোমাদের খুব একটা পরিচিত নয়, সেটা হলো এক প্রকার অ্যালকালয়েড, ঠিক আছে? সেটা হলো এক প্রকার অ্যালকালয়েড, যেটার নাম হচ্ছে মমোর ডিসিন। এটা হলো এক প্রকার ক্ষার, ঠিক আছে? এটা হলো এক প্রকার
ক্ষার। আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে না। এবার ধরো আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করছি, ধরো তোমাদের বাড়িতে ফ্যামিলিতে কারোর অ্যাসিডিটি হয়েছে, ঠিক আছে, অ্যাসিডিটি থেকে সাফার করছে, মানে যেটা বলে অ্যাসিড অম্বল থেকে ভুগছে। তো সেক্ষেত্রে তুমি বাড়ির লোকদেরকে কোনটা দেবে যেটা থেকে তাদের কিছুটা রিলিফ হবে? আমি তোমাদের অপশন দিচ্ছি চারটে, ধরো তিনটে অপশন দিচ্ছি: লেমন জুস, ভিনিগার, আর একটা অপশন দিলাম বেকিং সোডা। তো তাহলে এখানে তোমরা কোনটা দেওয়ার চেষ্টা করবে? কোনটা বলবে যে এটা খেতে পারো, তাহলে একটু রিলিফ পাবে? লেমন জুস বলছো? না, লেমন জুস হবে না। লেমন জুস হবে না, এখানে হবে বেকিং সোডা। বেকিং সোডার দেখো একটা উপাদান সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, এটা হলো একটা অ্যাসিড লবণ, রাইট? এটা একটা অ্যাসিড লবণ বা সল্ট। তো এক্ষেত্রে কি হবে? আচ্ছা, দেখতে পাচ্ছ না বলছো, স্ক্রিন দেখা যাচ্ছে না, একটু রিপ্লাই করো। দেখতে পাচ্ছি না মানে কি, স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, যাই হোক, দেখো বেকিং সোডা দেখা যাচ্ছে তো? আচ্ছা, রিজয়েন করো তাহলে। আচ্ছা, বেকিং সোডা, সোডিয়াম বাইকার্বনেট, এটা যদি আমরা ইউজ করি তাহলে দেখো কি হবে। অ্যাসিডিটি মানে কি? স্টোমাকে, মানে পাকস্থলীতে যেখানে পাকরস থাকে সেখানে কি হয়, এইচসিএল ইনক্রিজ করে, তাই তো? এইচসিএল ইনক্রিজ করছে, তার মানে দেখো একে যদি আমি নিউট্রালাইজ করতে চাই, নিউট্রালাইজ মানে কি? প্রশমিত করব, ঠিক আছে, প্রশমিত করব। তো আমাকে কি দিতে হবে এখানে প্রশমিত করার জন্য? আমি এখানে সল্ট দিতে পারি, ঠিক আছে, সল্ট আমি এখানে দিতে পারি। তো সেই কারণে কি হবে, সেখানে অ্যাসিডিটি থেকে রিলিফ পাবে। ওকে, তো আমি জাস্ট এটা প্রিলিমিনারি একটা আইডিয়া তোমাদের কতটা আছে সেটা বোঝার জন্য আমি বললাম। তো চলো, কতটা ইন্টারেস্টিং অ্যাসিড বেস সল্টটা সেইটা দেখে নাও। আর এর প্রত্যেকটা পয়েন্ট যতগুলো আমি বলবো সবকিছুই হবে কি, খুব ইম্পর্টেন্ট, সব প্রত্যেকটা তোমার পয়েন্ট থেকেই কোয়েশ্চেন আসে। দেখো নেক্সট একটা জিনিস বলি, ন্যাচারালি অকারিং যে অ্যাসিড গুলো আছে সেটা একটু দেখে নাও। ভিনিগার, ভিনিগারের কি অ্যাসিটিক অ্যাসিড, এর ফর্মুলা কি? CH3COOH, ঠিক আছে, CH3COOH, ভিনিগার। আমলা মানে আমলকি, যেটা সাইট্রাস ফ্রুট মানে অরেঞ্জ, লেমন, এইগুলোতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। ওকে, সাইট্রিক অ্যাসিড থাকে, ভিটামিন সি থাকে, মানে ভিটামিন সি এর তোমার রাসায়নিক নেম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, ভিটামিন সি এর রাসায়নিক নেম অ্যাসকর্বিক অ্যাসিড। এবার দেখো নেক্সট, তার এখানে কি দেখাচ্ছি, টামারিন্ড মানে তেঁতুল, গ্রেপস মানে আঙুর, ঠিক আছে, আনরাইপ ম্যাঙ্গোস মানে কাঁচা আম, এতে কি থাকে? টার্টারিক অ্যাসিড থাকে, ঠিক আছে। টমেটো, স্পিনাচ, এগুলোতে কি থাকে? অক্সালিক অ্যাসিড থাকে। সাওয়ার মিল্ক মানে টক দুধ, মানে কি আমরা যেটাকে দই বলি, সেখানে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। এবারে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা যদি শুধু মিল্ক বলে তাতেও কিন্তু ল্যাকটিক অ্যাসিডই থাকে, ঠিক আছে, কিন্তু কি হয়, একটু কম পরিমাণে থাকে। ল্যাকটিক অ্যাসিডটা কি থাকে? একটু কম পরিমাণে। ওই কারণে তোমরা একটা জিনিস শুনে থাকবে, বয়স্ক বা বাচ্চা যারা তাদেরকে বলা হয় বেশি ঘন দুধ বা গাঢ় দুধ না খাওয়াতে, রাইট? ঘন দুধ বা গাঢ় দুধ না খাওয়াতে কেন? যখন দুধটা খুব ঘন হয়ে যায় সেখানে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ কিন্তু বেড়ে যায়। ওকে, ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তার জন্য কি হয়, কোনো হার্ম হতে পারে শরীরের জন্য, কোনো প্রবলেম হতে পারে, সেই কারণে বলা হয় গাঢ় দুধ না খেতে, কেননা এই ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এবার দেখো অ্যান্ড স্টিং, অ্যান্ড স্টিং মানে কি বুঝতেই পারছো, পিঁপড়ের হুল, ঠিক আছে, আর একটা আছে ন্যাটেল স্টিং। পিঁপড়ের হুল, ন্যাটেল স্টিং, এতে কি থাকে? মিথানোইক অ্যাসিড, যেটাকে বলে ফর্মিক অ্যাসিড, তার ফর্মুলা হচ্ছে HCOOH, মিথানোইক অ্যাসিড বলে, ঠিক আছে, এটা হলো ইউপ্যাক নেম, আর ফর্মিক অ্যাসিড এটা হলো রাসায়নিক নেম। এবার তোমরা বলো তো নেটেল স্টিং কাকে বলছে? খুব পরিচিত, একটু বলো তো দেখি নেটেল স্টিংটা ঠিক কি জিনিস, বলো।
বলো, কারোর রিপ্লাই নেই? একটু বলো দেখি। আচ্ছা, ন্যাটেল স্টিং, এটা হলো, না, এটা হলো বিছুতি পাতা। ঠিক আছে, নিশ্চয়ই নাম শুনেছো। এটা যখন স্কিনে টাচ হয়, কি হয়, ওখানে বিছুতি পাতা, ওখানে তোমার ফর্মিক অ্যাসিড স্কিনের ব্লাডের সাথে মিশে যায়, স্কিন সারফেসে মিশে যায়, ওই জন্য কি হয়, একটা ইরিটেশন হয়। তো কি হয়, বিছুতি পাতা যেখানে হয় সেখানে ন্যাচারালি একটা প্ল্যান্ট জন্মায়। ঠিক আছে, সেটাকে বলে ডগ প্ল্যান্ট। ওকে, ডগ প্ল্যান্ট। এটা কি হয়, এটা হয় ক্ষারীয় প্রকৃতির। সেই কারণে কি হয়, বিছুতি পাতা যদি কোনোভাবে স্কিনের টাচে আসে, তখন এই ডগ প্ল্যান্ট দিয়ে সেই জায়গাটাকে যদি রাব করে দেওয়া হয় তাহলে রিলিফ পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা দেখো, ঘাস পাতা ইউরিন, এতে কি থাকে, বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের ফর্মুলাটা কি টাইপের হয়, একটা বেনজিন রিং, আর সেখানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে। ঠিক আছে, এটাকে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। এর স্ট্রাকচারটা কিরকম, ও এইচ, এখানে ডাবল বন্ড ও, এই এই এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। আছে। আচ্ছা, নেক্সট দেখো, হুইট, গমে কি থাকে, গ্লুটামিক অ্যাসিড। চাতে কি থাকে, ম্যালিক অ্যাসিড। ঠিক আছে, চাতে থাকে ম্যালিক অ্যাসিড। নেক্সট দেখো, এখানে একটা চার্ট আছে যেখানে অ্যাসিড বেস তোমার আছে, এর মধ্যে এরকম ম্যাটেরিয়াল কিছু, তোমার ভেজিটেবলস, ফ্রুটস, কিছু এখানে সবজি আছে। ঠিক আছে, কিছু ছবি দেওয়া আছে। তো যেগুলো আমার আগের তোমার চার্ট যেটা আমি দেখালাম, কিছুই দেওয়া আছে। নেক্সট যেগুলো দেওয়া নেই সেটা আমি বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে ব্যাটারি একটা, ছবি দেখে আশা করি বুঝতেই পারছো এতে কি থাকে। এটা কি অ্যাকচুয়ালি একটা ড্রাই সেল, তাই তো, তড়িৎ কোষ, তোমরা সবাই জানো। এর মধ্যে কি থাকে, H2SO4 থাকে, রাইট? এর মধ্যে H2SO4 থাকে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, আহ আপেলটা তো বললাম, না, টিতে বলেছিলাম ম্যালিক অ্যাসিড, অ্যাপেলেও থাকে ম্যালিক অ্যাসিড। ঠিক আছে, ম্যালিক অ্যাসিড। আর যকৃৎ দেখো, লিভার, যেটাকে আমরা যকৃৎ বলি, এর মধ্যে কি থাকে, বাইল অ্যাসিড থাকে, বাইল অ্যাসিড। ওকে। ব্যানানাতে কি থাকে, এতে থাকে অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, মোটামুটি যেগুলো চার্টে ছিল না সেগুলো আমি এখানে বলে দিলাম। ওকে, চলো এবারে নেক্সট যেটা স্টার্ট করব সেটা হচ্ছে একদম অ্যাসিড বেস সল্ট, মানে যেটা তোমরা জানো, প্রথমে ডেফিনেশন থেকে পড়াশোনা শুরু, সেইখান থেকে আমি স্টার্ট করছি। ঠিক আছে, খুব মন দিয়ে শুনবে। অ্যাসিড, লবণ আর ক্ষার, এদের যে আমি ডেফিনেশন গুলো বলবো, এখানে আমি তিনজন সায়েন্টিস্টের তত্ত্ব অনুসারে বলবো। ঠিক আছে, তিনজন সায়েন্টিস্টের তত্ত্ব অনুসারে বলবো। তো আহ, তোমার এইটা কে কোনটা, কে কোন তত্ত্বটা দিয়েছে ইন্ডিভিজুয়ালি, সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, স্ক্রিনে দেখো, ডেফিনেশনটা তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাসিড হলো সেই সব হাইড্রোজেন ঘটিত যৌগ যারা জলীয় দ্রবণে কি করছে, H+ আয়ন উৎপন্ন করছে। ঠিক আছে, H+ আয়ন উৎপন্ন করছে। দেখো, তার মানে কিছু অ্যাসিড দেখো, বলছি। আচ্ছা, ভয়েস ক্লিয়ারলি আসছে না কেন বলো তো? আমার হচ্ছে একটা ডিভাইসে খোলা আছে, সাউন্ড তো ক্লিয়ারই শোনাচ্ছে। আচ্ছা, অন্যরা রেসপন্স করো ভয়েসের ব্যাপারটা, সাউন্ড কি ক্লিয়ার নয়? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যে শুনতে পাচ্ছ না সে একটু প্লিজ রিজয়েন করো, ঠিক আছে? নইলে ক্লাসে এরকম যদি বলো শোনা যাচ্ছে না, সেটা একটু ডিস্টার্ব হয়। আচ্ছা, দেখো, অ্যাসিড কাকে বলছে? অ্যাসিড হলো সেই সব হাইড্রোজেন ঘটিত যৌগ যারা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে। তো চলো, এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে আমি দেখাই। HCl কি করবে, H+ প্লাস Cl- ভেঙে যাবে। ঠিক আছে, H2SO4, আমি কয়েকটা করে এক্সাম্পল দেখাচ্ছি। 2H+ প্লাস SO4 2-, CH3 COOH কি করছে দেখো, ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কি ফর্ম করছে, CH3 CO-।
প্লাস এইচ প্লাস। তার মানে এখানে দেখতে পাচ্ছ এরা প্রত্যেকেই কি করছে, এইচ প্লাস আয়ন দিচ্ছে জলীয় দ্রবণে। ঠিক আছে, এইচ প্লাস আয়ন দিচ্ছে। ওকে, এবার তাহলে দেখো এখানে এই যে এরা ক্যাটায়ন দান করছে, এই ক্যাটায়নটা অন্য একজন নেবে। ঠিক আছে, এইচ প্লাস আয়ন যেগুলো দান করছে এটা অন্য একজন নেবে, তো যে গ্রহণ করবে সে হলো কি ক্ষারক, সে হচ্ছে ক্ষারক। ঠিক আছে, চলো, ক্ষারক কাকে বলছে? ক্ষারক হলো সেই সব যৌগ যারা জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। তো এখানে এক্সাম্পল গুলো দেখো, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তো এরা কিভাবে ভাঙবে? NaOH, Na প্লাস প্লাস OH মাইনাস, KOH, K প্লাস প্লাস OH মাইনাস, CaOH এর হোল 2, Ca2 প্লাস প্লাস 2OH মাইনাস। ঠিক আছে, দেখো এইভাবে ভাঙছে, তো কি দিচ্ছে? হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করছে। প্রতি ক্ষেত্রেই দেখো হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এই কারণে এদেরকে আমরা কি বলছি? আরহেনিয়াস বেস। আগের যেটা বলছিলাম এক্সাম্পল আরহেনিয়াস অ্যাসিড, এটা হলো আরহেনিয়াস বেস। নেক্সট দেখো ব্রনস্টেড লাউরির বা প্রোটন তত্ত্ব অনুসারে যেই তোমার দিয়েছেন ডেফিনেশন, এটা হলো সেটা। কি বলছে? যেসব পদার্থের প্রোটন দান করার ক্ষমতা আছে তাদেরকে অ্যাসিড বলছে। ঠিক আছে, প্রোটন দান করতে পারে মানে এইচ প্লাস আয়ন, এইচ প্লাস আয়ন দান করতে পারে যারা, তাদের সবাইকেই বলা হচ্ছে অ্যাসিড। তাহলে দেখো এখানে আবার আমরা সেই একই এক্সাম্পলই বলতে পারি, HCl ভাঙছে, কি দেবে? এইচ প্লাস Cl মাইনাস দেবে। ক্ষারক কি বলছে দেখো, এট দ্য সেম টাইম ক্ষারকটা কি বলছে? যাদের এই প্রোটন গ্রহণ করার ক্ষমতা আছে। তাহলে অ্যাসিড কি বললো? যে প্রোটন দান করে। ঠিক আছে, আর বেস কাকে বলছে? ক্ষারক, যে প্রোটন গ্রহণ করে। তাহলে দেখো প্রোটন যে গ্রহণ করছে তার মানে এই প্রোটনটাই নিশ্চয়ই গ্রহণ করবে, তাই তো? অ্যাসিড যেই প্রোটনটা দান করবে সেই প্রোটনটাই ক্ষার কি করবে? গ্রহণ করবে। এখানে দেখো এক্সাম্পলটা দেওয়া আছে, HCl প্লাস অ্যামোনিয়া, এখানে কি করছে? HCl H প্লাস রিলিজ করছে। ঠিক আছে, সেটা কি করছে? অ্যামোনিয়ার সাথে যুক্ত হচ্ছে, অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে কি ফর্ম করবে? NH4 প্লাস আয়ন, NH4 প্লাস আয়ন ফর্ম করবে। ঠিক আছে, আর ক্লোরিন মাইনাসটা আলাদা থেকে যাচ্ছে, Cl মাইনাস। এরা আবার কম্বাইন করে NH4Cl তৈরি করবে। ঠিক আছে, এই হলো ব্রনস্টেড লাউরির অ্যাসিড বেসের তত্ত্ব। নেক্সট আর একটা আছে, সেটা হচ্ছে লুইস তত্ত্ব অনুসারে কি বলছে। দেখো লুইস কি বলছেন? যেসব পদার্থ ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে তাদেরকে বলছে লুইস অ্যাসিড। ঠিক আছে, যেমন ধরো এখানে এক্সাম্পল অনেকগুলোই দেওয়া আছে, BF3 বোরন ট্রাইফ্লোরাইড, BCl3 বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা কি বলছে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ঠিক আছে, এবারে এদেরকে কি বলা হচ্ছে? যে এদের কি থাকে? ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা থাকে, তাই তো? ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা থাকে, ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। তার মানে এই যে তোমার কম্পাউন্ড গুলো লেখা আছে দেখো, ধরো BF3 আমি যদি কনসিডার করি, এখানে কি থাকে? খালি কক্ষক থাকে, এই মলিকুলের মধ্যে খালি কক্ষক থাকে। তোমরা এই অরবিটাল আরে এই ব্যাপারগুলো আশা করি আগে পড়েছো, খালি কক্ষক থাকে। ঠিক আছে, আচ্ছা মেসেজ করছো কেউ মনে হয়, দেখে নি একটু মেসেজ কি করছো। বুঝতে পারছো না? নিশা কি প্রবলেম হচ্ছে? কিটা বুঝতে পারছো না? কি বুঝতে পারছো না? আচ্ছা, দেখো এতে কি থাকে? খালি কক্ষ থাকে। তো কি হয়? এই জন্য এই ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। ধরো কোনো একটা বাড়িতে, ধরো একটা রুমের মধ্যে 4 জন থাকার ক্যাপাসিটি, তাই তো? 4টে মানুষ ধরো থাকতে পারে একটা রুমের মধ্যে। তো ধরো কোনো গেস্ট এসেছে একজন, তাহলে সে কি এখানে ঢুকতে পারবে? অবশ্যই পারবে না, কারণ সেখানে তো জায়গাই নেই। কিন্তু ধরো এই যে 4টা এখানে তোমার
মানুষ থাকতে পারে, সেখানে ধরো 3টে আছে, তার মানে দেখো একটা পোর্শন কি হচ্ছে, একটা পোর্শন খালি আছে, তাহলে বাইরে থেকে যদি কোনো গেস্ট আসে সে নিশ্চয়ই ভেতরে কি পাবে, অ্যাকোমোডেশন পাবে। তাই তো এখানে ঠিক ব্যাপারটা সেরকম, এর একটা খালি কক্ষ থাকে, সেই কারণে এ কি করতে পারে, ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। ঠিক আছে, তাহলে দেখো অপোজিট ব্যাপারটা কি, ক্ষারক কাকে বলছে, যে ইলেকট্রন জোড় দান করতে পারে। ঠিক আছে, যেমন ধরো আমি H2NH3 দুটোরই যদি আমি উদাহরণ দিই, অ্যামোনিয়ার অ্যাকচুয়ালি কি রকম হয়, স্ট্রাকচার পিরামিডাল হয়। একটু ভালো করে বুঝে নাও, তোমাদের কিন্তু এএনএম জিএনএম এর যেই পারপাসে ডেমো ক্লাস হচ্ছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, এতে কোশ্চেন খুব একটা সোজা আসে না, একটু দেখতে গিয়ে আসে। ঠিক আছে, অ্যামোনিয়া এটার কি, এটার হচ্ছে পিরামিডাল স্ট্রাকচার, পিরামিডিক্যাল স্ট্রাকচার। ঠিক আছে, পিরামিডের মতো দেখতে হয়, কেন বলছে, এই যে নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন জোড় থাকে, নাইট্রোজেনের মধ্যে কি থাকে, ইলেকট্রন জোড় থাকে, এই যে ইলেকট্রনটা কি করে, BF3 এর খালি কক্ষকে দান করতে পারে, দিয়ে এরা কি তৈরি করে, একটা যুত যৌগ তৈরি করতে পারে, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি, এরকম একটা অ্যারো দিয়ে, কোন দিকে ইন্ডিকেট থাকে, BF3 দিকে। ঠিক আছে, একজন কি করছে, ইলেকট্রন জোড় দান করছে, আর একজন ইলেকট্রন গ্রহণ করছে। তো এইটাকে বলা হচ্ছে কি, লুইস তত্ত্ব অনুসারে অ্যাসিড বেসের সংজ্ঞা। ওকে, চলো নেক্সট, এখানে আমি একটা সামারাইজ করে দিয়েছি, এটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড। সুস্মিতা, BF3 কে বলা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড। ঠিক আছে, আচ্ছা, অ্যাসিড বেস থিওরি, এখানে দেখো সামারাইজ করে দিয়েছি আমি, যাতে বুঝতে সুবিধা হয়। আর্হেনিয়াসের তত্ত্ব অনুসারে কি বলছে, আর্হেনিয়াসের তত্ত্ব অনুসারে এটা হচ্ছে ডোনার অফ H+ আয়ন, মানে H+ আয়ন ডোনেট করছে, আর বেসটা হচ্ছে ডোনার অফ OH- আয়ন। ঠিক আছে, আর ব্রনস্টেড লাউরিটা কি বলছে, ডোনার অফ H+ আয়ন, অ্যাকসেপ্টার অফ H+ বেসটা। আর লুইস অ্যাসিড অনুযায়ী কি বলছে, লুইস তত্ত্ব অনুসারে অ্যাকসেপ্টের অফ ইলেকট্রন। ঠিক আছে, এখানে ইলেকট্রনের কনসেপ্টটা আসছে, আর বেসটা হচ্ছে ডোনার অফ ইলেকট্রন। ঠিক আছে, বুঝতে পেরেছো, কোনো প্রবলেম আছে অ্যাসিড বেস থিওরিতে? ডেফিনেশন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল, 3টে তত্ত্ব ছিল, 3টে তত্ত্বই আমি তোমাদেরকে পুরোপুরি ভাবে এক্সপ্লেন করে বলেছি। ওকে, চলো নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট আছে অ্যাসিডের শ্রেণী বিভাগ। দেখো, অ্যাসিডের শ্রেণী বিভাগ, এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলো টাইপের অ্যাসিড আছে। যেমন দেখো, তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড। ঠিক আছে, এটা কি তীব্রতা অনুসারে, অ্যাসিডের মাত্রা অনুযায়ী। নেক্সট আছে উৎস অনুসারে। ঠিক আছে, তারপরে যেটা আছে অক্সিজেনের উপস্থিতির উপর ডিপেন্ড করে শ্রেণী বিভাগ। ওকে, তারপর ও পরে আছে ক্ষারগ্রাহিতার ওপর। এখান থেকে এই যে তোমার মনোবেসিক, ডাইবেসিক, ট্রাইবেসিক, এই অ্যাসিডের ওপর তোমাদের কোশ্চেনও এসেছে প্রিভিয়াস ইয়ারে। আচ্ছা, এবার চলো বলি তীব্র অ্যাসিড কাকে বলছে। তীব্র অ্যাসিড যে অ্যাসিডগুলি জলে সম্পূর্ণরূপে দেখো দ্রবীভূত হচ্ছে, যে অ্যাসিডগুলি জলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হচ্ছে। ঠিক আছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সম্পূর্ণরূপে দ্রবীভূত হচ্ছে, তার মানে সম্পূর্ণরূপে যখন দ্রবীভূত হবে তখন কি হবে, H+ আয়নের আধিক্য হবে, তাই তো, H+ আয়নের আধিক্য হবে, তাহলে এই অ্যাসিডটা তীব্র হবে। তাই তো, তাহলে এই অ্যাসিডটা কি হবে, তীব্র হয়ে যাবে, সেই কারণে একে বলছে তীব্র অ্যাসিড। মৃদু অ্যাসিড কাকে বলছে, দেখো যারা আংশিকভাবে বিয়োজিত হয়, আংশিকভাবে যেই অ্যাসিডগুলো আংশিকভাবে বিয়োজিত হয় তাদেরকে বলছে মৃদু অ্যাসিড। যেমন এক্সাম্পল অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা কোনখানটা আরেকবার বলবো, মাম্পি বলো। এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের ফর্মুলা, ফর্মিক অ্যাসিড। এটা হলো অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা। ঠিক আছে, এটা হলো অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা। ওকে, আর এটা হলো সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো তো তোমরা জানো সবই।
নেক্সট দেখো উৎস অনুসারে অ্যাসিড দুই প্রকার। উৎস অনুসারে অ্যাসিড দুই প্রকার মানে কোথায় থেকে পাওয়া যায়? মৃত পচা দেহ বা জৈব বস্তু থেকে যে অ্যাসিড গুলো পাওয়া যায় সেইগুলো হলো জৈব অ্যাসিড। তার এক্সাম্পল হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, এটা ফর্মিক অ্যাসিড, একটু আগেই বলেছি। এরা কি হচ্ছে জীবজাত অ্যাসিড গুলো, জীবজাত মানে জীব মারা যাওয়ার পরে বা জীব পচে যাওয়ার পরে, নষ্ট হয়ে যাওয়ার পরে যে অ্যাসিড গুলো পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে জৈব অ্যাসিড। অজৈব অ্যাসিড কাকে বলছে? যাদেরকে রাসায়নিক গবেষণাগারে প্রস্তুত করা হচ্ছে, ঠিক আছে, রাসায়নিক গবেষণাগারে প্রস্তুত করা হচ্ছে তাদেরকে আমরা কি বলছি? অজৈব অ্যাসিড। যেমন সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ওকে, এইগুলো তোমার আছে এর মধ্যে। আচ্ছা, নেক্সট দেখো অক্সিজেনের উপস্থিতির ওপর ডিপেন্ড করে কিভাবে, যে অ্যাসিডে কি থাকে? হাইড্রোজেন এবং অক্সিজেন উপস্থিত থাকে, তাদেরকে আমরা বলি অক্সি অ্যাসিড। যেমন তোমরা দেখতেই পাচ্ছ সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এগুলোতে কি আছে? অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে, তাই তো, তাই আমরা এদেরকে অক্সি অ্যাসিড বলছি। কিন্তু দেখো এখানে হাইড্রোসিডে কি হচ্ছে? শুধুমাত্র অ্যাসিডে হাইড্রোজেন থাকবে, অক্সিজেন অনুপস্থিত। শুধুমাত্র কি থাকবে? হাইড্রোজেন থাকবে কিন্তু অক্সিজেন অনুপস্থিত, ঠিক আছে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, হাইড্রোজেন ব্রোমাইড HBr, দেখো এদের গঠনে ফর্মুলাতে কোথাও কিন্তু অক্সিজেন নেই, ঠিক আছে, কোথাও কিন্তু অক্সিজেন নেই। আচ্ছা, কেউ কিছু বলতে চাইছো? যদি বলতে চাও তাহলে মেসেজ করো, ঠিক আছে, ইনবক্সে মেসেজ করো। ওকে, চলো নেক্সট দেখো, এই হলো অক্সি অ্যাসিড, হাইড্রোসিড। নেক্সট হচ্ছে ক্ষারগ্রাহিতার উপর। ক্ষারগ্রাহিতার উপর কি বলছে? অ্যাসিড তিন প্রকার। কেন বলছে? দেখো অ্যাসিড তিন প্রকার। মনোবেসিক, মনোবেসিক মানে যখন একটা H+ আয়ন দেবে তাকে আমরা মনোবেসিক বলছি, ঠিক আছে, যখন একটা H+ দেবে। ডাইবেসিক কখন বলছি? যখন দুটো H+ আয়ন দেবে। ট্রাইবেসিক কখন বলছি? যখন তিনটে H+ আয়ন দেবে, তিনটে H+ আয়ন দেবে। এবারে এরকম নামকরণ করার কারণ কি? HCl কি দিচ্ছে? H+ প্লাস Cl মাইনাস, ঠিক আছে। H2SO4 কি দিচ্ছে? দেখো দুটো H+, 2H+ প্লাস SO4 2 মাইনাস, তাই তো। H3PO4 কি দিচ্ছে? তিনটে H+ আর PO4 3 মাইনাস আয়ন, এইভাবে ভাঙছে। এবার একে কেন মনোবেসিক বলছি? কারণ এই যে H+ একটা OH মাইনাস গ্রহণ করবে, ঠিক আছে, 2H+ মানে দুটো H+ আছে, মানে এটা কি করবে? দুটো OH মাইনাসের সাথে যুক্ত হতে পারবে, সেই কারণে বলা হচ্ছে ডাইবেসিক। এটা কি করবে? তিনটে OH মাইনাসের সাথে যুক্ত হতে পারবে, ঠিক আছে, সেই কারণে একে আমরা বলছি ট্রাইবেসিক। তাহলে দেখো এই যে OH মাইনাস, এটাকে আমরা কি বলি বলতো? হাইড্রক্সিল মূলক। হ্যাঁ সুস্মিতা, হাইড্রোজেনের সংখ্যার উপর ভিত্তি করেই নামটা হবে, মানে যতগুলো H+ আয়ন দেবে তার উপরে ভিত্তি করে ক্ষারগ্রাহী বেসিসিটিটা ডিপেন্ড করবে। যতগুলো H+ আয়ন দেবে ততগুলো OH মাইনাস আয়নের সাথে সে যুক্ত হতে পারবে, সেই কারণে এখানে মনোবেসিক, ডাইবেসিক, ট্রাইবেসিক বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে এই যে অ্যাকচুয়ালি যখন H+ আয়ন OH মাইনাস আয়নের সাথে যুক্ত হয় তখন এখানে কি হয় বলতো? এখানে একটা প্রশমন বিক্রিয়া হয়, প্রশমন বিক্রিয়া, ঠিক আছে, প্রশমন বিক্রিয়া হয়। H+ প্লাস OH মাইনাস, এটা কি উৎপন্ন করে? ওয়াটার মলিকুল উৎপন্ন করে, H2O। এইটা হলো একটা প্রশমন বিক্রিয়ার অংশ, ঠিক আছে, এটা হলো একটা প্রশমন বিক্রিয়ার অংশ। আচ্ছা চলো নেক্সট এক খুব ইম্পর্টেন্ট যেটা টপিকটা অ্যাসিডের ব্যবহার। ওকে, অ্যাসিডের ব্যবহার, এগুলো খুব ইম্পর্টেন্ট। কোন কোন কাজে অ্যাসিড ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড দেখো সার প্রস্তুতিতে, প্লাস্টিক, রঞ্জক, বিস্ফোরক, রং, ডিটারজেন্ট, ব্যাটারি ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। পেট্রোলিয়াম আছে কিনা কোনো জায়গায় সেই অনুসন্ধান করার কাজেও ব্যবহার করা হয়, ঠিক আছে।
আচ্ছা, আমি প্রশমন বিক্রিয়াতে আর একবার আসছি, ঠিক আছে, অবশ্যই আমি আর একবার বলবো। আচ্ছা, ভিনিগার, ভিনিগার যেটা রাসায়নিক নাম কি, অ্যাসিটিক অ্যাসিড, এর জলীয় দ্রবণ কি করা হয়, খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর কি করে অ্যাসিটিক অ্যাসিড, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, অবশ্যই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বলেই এটা কি করা হয়, খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়, ঠিক আছে। এই কারণে কি হয়, খাবার দাবার অনেকদিন সতেজ থাকে, ঠিক আছে। নেক্সট দেখো, কোমল পানীয়তে কার্বনিক অ্যাসিড থাকে, যা কার্বন ডাই অক্সাইড ও জলের বিক্রিয়ায় তৈরি হয়, ঠিক আছে। তোমরা সবাই জানো, যখন কোনো সফট ড্রিঙ্কস এর বোতল যখন খোলা হয়, তখন কি হয়, এফারসেভান্স একটা বেরোয় না, যেটাকে আমরা এফারভেসেন্স বলি, বুদবুদ আকারে বেরোয়, সেটা কি, সেটা হলো কার্বন ডাই অক্সাইড, যেটা দ্রবীভূত থাকে, কার্বনিক অ্যাসিড হিসেবে যেটা দ্রবীভূত থাকে। এটা কি করে, খাবার হজম করতে তোমার সাহায্য করে। এখানে আরেকটা ইনফরমেশন যেটা দেব, সেটা হচ্ছে, দেখবে কোমল পানীয়তে একটা কি হয়, আমাদের গলাটা একটু কি হয়, ইরিটেট টাইপের হয়, তাই না, একটা ট্যানজি টেস্ট আমরা পাই। সেটা কিসের জন্য বলো তো, সফট ড্রিঙ্কসে? সেটা আমরা পাই ডিউ টু প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, H2H3PO4, ফসফরিক অ্যাসিড থাকে বলে আমরা এরকম একটা টেস্ট পাই, ফসফরিক অ্যাসিড। ওকে, চলো। আচ্ছা, এখানে কার্বন ডাই অক্সাইডে কি থাকে, উচ্চ চাপে দ্রবীভূত থাকে, ঠিক আছে, উচ্চ চাপে দ্রবীভূত থাকে। তোমরা সবাই জানো গ্যাস কি, গ্যাস হচ্ছে নমনীয়, যেটাকে ইংলিশে কি বলে, কমপ্রেসিবল, তাই তো, কমপ্রেসিবল, সেই কারণে উচ্চ চাপে গ্যাসকে রাখা যায়। আচ্ছা, নেক্সট, ভিটামিন সি কি, অ্যাসকর্বিক অ্যাসিড, তাই তো, যা কি করে, ত্বক, রক্তনালী, হাড়, তরুণাস্থির স্বাস্থ্য বজায় রাখে। আচার সংরক্ষণে ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। টয়লেট পরিষ্কারের জন্য তো অ্যাসিড ব্যবহার করা হয়, সবাই জানো, সবার বাড়িতেই আছে, ঠিক আছে। অ্যামোনিয়া কি করে, সার উৎপাদনে অ্যামোনিয়া সার উৎপাদনে অ্যাসিড ব্যবহার করা হয়, ঠিক আছে। যেই গুলো তোমার, যেই ফার্টিলাইজার গুলোতে অ্যামোনিয়া থাকে, সেইগুলো প্রস্তুত করতে অ্যাসিড ব্যবহার করা হয়। আচ্ছা, ফসফরিক অ্যাসিডের ব্যাপারটা তো আমি আগেই বললাম, সব ড্রিঙ্কে থাকে। এটা কি করে, ব্যাকটেরিয়া গ্রোথে বাধা দান করে। আচ্ছা, নেক্সট দেখো, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অম্ল বৃষ্টি, ঠিক আছে। অম্ল বৃষ্টি কি অ্যাকচুয়ালি, অম্ল বৃষ্টিটা কি, বুঝতেই পারছো, রেন, তার সাথে কি থাকে, অ্যাসিড থাকে, তাই তো, রেন, তার সাথে কি থাকছে, অ্যাসিড থাকছে। এবার দেখো, অ্যাসিড বৃষ্টিটা তাহলে কি, প্রথমেই বলি এর পিএইচ। আচ্ছা, পিএইচ এর ব্যাপারটা আমি পরে আসছি, 5.6। তো বৃষ্টির জল কি হয়, মৃদু অম্লধর্মী, মৃদু অম্লধর্মী। এবার প্রশ্ন হচ্ছে কেন হয়, কারণ এটা কি করে, জলের বায়ুমণ্ডলীয় CO2 এর সাথে কি করে, রিয়াকশন করে, কার্বন ডাই অক্সাইড এতে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড রূপে থাকে, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড রূপে মিশে থাকে। এটা কি একটা, CO2টা হলো একটা আম্লিক অক্সাইড, তাই তো, CO2, এটাকে আমরা ওই জন্য বলি আম্লিক অক্সাইড, আম্লিক অক্সাইড, ঠিক আছে, CO2 কে আমরা বলি ওই কারণে আম্লিক অক্সাইড। আচ্ছা, কি হয় তাহলে, H2O, তার সাথে কি হচ্ছে, CO2 যুক্ত হয়ে H2CO3 তৈরি করছে, এটা থাকে, তার মানে কি হচ্ছে, বৃষ্টির যে বৈশিষ্ট্য সেটা আম্লিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। বৃষ্টির জলে কি থাকে, এই যে তোমার H2CO3 আর এর সাথে H2SO4, HNO3, HCl, এই অ্যাসিড গুলো কি হয়, সব মিশে থাকে, ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলছি অম্ল বৃষ্টি, ঠিক আছে, এই কারণে আমরা একে বলছি অম্ল বৃষ্টি। এবার এর মধ্যে এগুলো হয় কোথায় থেকে, মানে তৈরি হয় কিভাবে, তোমরা সবাই জানো, নক্স আর সক্স, এই ব্যাপারটা আশা করি বোঝো, পলিউশনের ক্ষেত্রে আমরা এগুলো পড়ি, নক্স আর সক্স মানে কি,
নাইট্রোজেন অক্সাইডের যে তোমার অক্সাইড গুলো আছে তাদেরকে এক কথায় নক্স বলা হয়, আর সালফার অক্সাইডের যে গুলো আছে সেগুলোকে সক্স বলা হয়, তাই তো? তো কি কি থাকে বায়ুমণ্ডলে? CO2 তো থাকেই, তার সাথে NO2, SO2 এগুলোও থাকে। তো এরা সবাই কি করে? দ্রবীভূত হয়ে এ নাইট্রিক অ্যাসিড দেয়, এ সালফিউরিক অ্যাসিড দেয়, তাই তো? এগুলো সব মিশে থাকে, ঠিক আছে? নাইট্রোজেনও রিয়াকশন করে, N2 বায়ুর অক্সিজেনের সাথে রিয়াকশন করে কি করে? NO2 তৈরি করে। সেই NO2 আবার ওয়াটারের সাথে রিয়াকশন করে কি ফর্ম করে? HNO3। তো এইভাবে মোটামুটি আমাদের অ্যাসিড রেনটা তৈরি হয়। এবারে যদি তো বলে যে অম্ল বৃষ্টির অ্যাকচুয়ালি কারণটা কি, তোমরা তখন কি বলবে? গাড়ির ধোঁয়া, জলবিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা ও তৈল শোধনাগার থেকে কি হয়? নিঃসৃত হয় সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড প্রভৃতি গ্যাসীয় আম্লিক অক্সাইড কি করে? বাতাসে মেশে। এবার তারপর নেক্সট কি হয় দেখো, বিদ্যুৎ স্ফুলিঙ্গের ফলে নাইট্রোজেন বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইডে পরিণত হচ্ছে, এবং এই আম্লিক অক্সাইড গুলো কি করছে? বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড বাষ্প গঠন করে বাতাসে ভাসমান থাকে, তাই তো? তারপর যখন বৃষ্টি হয় তখন তার মাধ্যমে অ্যাসিড কি হয়? ভূপৃষ্ঠের ওপরে চলে আসে। তো এইটাই হলো অ্যাসিড রেন, খুব সিম্পল ব্যাপার, যার পিএইচ হচ্ছে 5.6। ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট হচ্ছে দেখো ক্ষারকের শ্রেণীবিভাগ। ক্ষারকের শ্রেণীবিভাগেও আমরা সেম জিনিস পড়বো। এখানে কি দেখো, অ্যাসিডিটির উপর বেস করে ক্ষারকের শ্রেণীবিভাগ করা হচ্ছে। অ্যাসিডিটির উপর বেস করে কিরকম ব্যাপারটা? মনো অ্যাসিডিক বেস। মনো অ্যাসিডিক বেস কাকে বলছি আমরা? যখন একটা করে OH মাইনাস আয়ন থাকবে, তাই তো? এটা ভেঙে দেখো Na+OH মাইনাস আয়ন দেবে, ঠিক আছে? এটা ভেঙেও তাই K+ আর OH মাইনাস আয়ন দেবে। এটা ভেঙেও লিথিয়াম প্লাস আর OH মাইনাস আয়ন, ঠিক আছে? সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, লিথিয়াম আয়ন এগুলো ডোনেট করছে, ঠিক আছে? আর একটা করে OH মাইনাস, সেই কারণে একে বলা হচ্ছে মনো অ্যাসিডিক। কেন মনো অ্যাসিডিক? কারণ এ মাত্র একটা H+ কেই গ্রহণ করতে পারবে, ঠিক আছে? এ মাত্র একটা H+ কে গ্রহণ করতে পারবে, এও তাই একটা H+ কে গ্রহণ করতে পারবে, ঠিক আছে? এবার দেখো ডাই অ্যাসিডিক বেস কেন বলছি, তার কারণ এখান থেকে দুটো OH মাইনাস আয়ন আমরা পাবো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকেও তাই দুটো OH মাইনাস আয়ন পাবো, ঠিক আছে? দুটো OH মাইনাস আয়ন এখানে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে তো নোট দিয়ে দেওয়া হবে, ওখানে লেখা আছে সংজ্ঞা, ঠিক আছে? সংজ্ঞা ওখানে লেখা আছে, নোট পেয়ে যাবে ওখানে। নইলে যদি তোমরা লিখে নিতে চাও লিখেও নিতে পারো এখন, ঠিক আছে? দেখো একে আমরা বলছি ডাইবেসিক অ্যাসিড, ওকে? এবার দেখো ট্রাই অ্যাসিডিক বেস কাকে বলছি? যখন তিনটে হাইড্রক্সিল গ্রুপ আমরা পাচ্ছি, তিনটে হাইড্রক্সিল গ্রুপ পাচ্ছি, তখন আমরা তাকে বলছি ট্রাই অ্যাসিডিক বেস, ঠিক আছে? এই হলো অ্যাসিডিটির উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। দেখো এবার ক্ষার বা ক্ষারকের ব্যবহার কিরকম, কি কি কাজে ব্যবহার করা হয় সেটা প্রথমে দেখে নাও। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ব্লিচিং পাউডার, কংক্রিট এবং প্লাস্টার তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি কি কাজে ব্যবহার করা হয়? ব্লিচিং পাউডার, কংক্রিট, প্লাস্টার তৈরিতে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা কি? CaOH এর হোল 2, ঠিক আছে? এর আর একটা নেম আছে, এর আর একটা নেম আছে কি? স্ল্যাকড লাইম, তোমরা নাম শুনে থাকবে স্ল্যাকড লাইম। ব্লিচিং পাউডারের ফর্মুলা কি দেখো? CaOClCl। এর রাসায়নিক নেম কি? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ঠিক আছে? এই যে এখানে রাসায়নিক নেমটা দেওয়া আছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক, সেটা তোমার ব্লিচিং পাউডার তৈরিতে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি হয়? অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয়। দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? স্ক্রিন দেখতে পাচ্ছ না? আর কারা আছো স্ক্রিন দেখতে পাচ্ছ না?
একটু অন্যরা রেসপন্স করো। আচ্ছা, তো কেন বলছো ভাই দেখা যাচ্ছে না? এইসব বলাটা তো ঠিক নয়, বেকার ক্লাসের সময়টা নষ্ট হচ্ছে। আচ্ছা, চলো। আচ্ছা দেখো, সাবান, কাঁচ, কস্টিক সোডা, কাগজ প্রভৃতি উৎপাদনে কি হচ্ছে, আমরা কাপড় কাচা সোডা ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন সোডিয়াম কার্বনেট, ডেকাহাইড্রেট, এটা কি ওয়াশিং সোডার ফর্মুলা, তাই তো? এটা ওয়াশিং সোডার ফর্মুলা। আচ্ছা দেখো, টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, এটি একটি তীব্র ক্ষার। ঠিক আছে, কি করে এটা? টয়লেট ক্লিনার জলের সাথে বিক্রিয়ায় জাইমান অক্সিজেন উৎপন্ন করে, তাই তো? জাইমান অক্সিজেন মানে কি? জাইমান অক্সিজেন হলো কি, খুব সক্রিয় জাইমান অক্সিজেন। তাকে আমরা কিভাবে লিখি? এইভাবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা ও, ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা অক্সিজেনের একটা চিহ্ন। এটা কি হয়? খুব সক্রিয় হয়, তাই তো? খুব সক্রিয়। খুব সক্রিয় হলে কি হয়? জাইমান অক্সিজেন উৎপন্ন করলে সেটা কি হয়? সক্রিয় মানে খুব তাড়াতাড়ি জীবাণু ধ্বংস করতে পারবে। গ্লাস ক্লিনারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আইসোপ্রোপাইল অ্যালকোহল এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটা দুর্বল ক্ষার। ওকে, দুর্বল ক্ষার এটা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ চুনের জল, লাইম ওয়াটার নামে পরিচিত। ঠিক আছে, এই ছোট ছোট ইনফরমেশন যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এখানে ভীষণভাবে ইম্পর্টেন্ট। এখানে দেখো, ইউজ অফ অ্যাসিডস অ্যান্ড বেস এখানে কিছু দিয়েছি। ঠিক আছে, অ্যাসিড বেসের কিছু ইউসেস এখানে দিয়েছি। যেমন বোরিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হচ্ছে? বোরিক অ্যাসিড আই ওয়াশ, ঠিক আছে, আই লোশন তৈরিতে অনেক সময় বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ওকে, সাইট্রিক অ্যাসিড ফুড প্রিজারভেশনে, অক্সালিক অ্যাসিড ইঙ্ক স্টেন রিমুভার। ঠিক আছে, কার্বনিক অ্যাসিড কি করা হয়? ড্রিঙ্কসে থাকে, সব ড্রিঙ্কসে। টার্টারিক অ্যাসিড কিসের উপাদান? বেকিং পাউডার। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড পিকিং অফ মেটালস, মানে যখন আমরা খনিজ থেকে কি করি? ধাতু, খনিজ থেকে ধাতু কালেক্ট করি, ঠিক আছে, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড সাবান প্রস্তুতিতে ব্যবহার করা হয়। সাবান, সাবান প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্লিচিং পাউডার প্রস্তুতিতে ব্যবহার করা হয়, একটু আগেই দেখেছি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম অক্সাইড কি করা হয়? ফোমিং এজেন্ট হিসেবে, ঠিক আছে, ব্যবহার করা হচ্ছে। এরপর দেখো নেক্সট, লবণ। এবারে আমি প্রশমন বিক্রিয়াটা কি সেটা বলবো, ঠিক আছে? প্রশমন বিক্রিয়াটা কি সেটা আমি এখানে বলবো, একটু দেখে নাও। দেখো, প্রশমন বিক্রিয়া নিয়ে কিছু কোয়ারি ছিল যাদের। প্রশমন বিক্রিয়া কাকে বলছে? অ্যাসিড আর ক্ষার, ঠিক আছে, অ্যাসিড আর ক্ষার যখন সমান পরিমাণে মেশানো হচ্ছে, ঠিক আছে, অ্যাসিড আর ক্ষার দুটো একসাথে যখন মেশানো হচ্ছে, কি সমতুল্যাঙ্ক অনুপাতে, সমতুল্যাঙ্ক অনুপাতে, ঠিক আছে, মেশালে তারা কি করে? বিক্রিয়া করে লবণ প্লাস জল উৎপন্ন করে। ঠিক আছে, এটাকেই আমরা বলি কি? প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া, ঠিক আছে। এখানে আরেকটা ইনফরমেশন জেনে রাখো, প্রশমন বিক্রিয়া সব সময় কি হয়? তাপ উৎপাদক বিক্রিয়া হয়। তাপ উৎপাদক বিক্রিয়া মানে এই বিক্রিয়া হলে, প্রশমন বিক্রিয়া হলে কি হয়? সেখান থেকে একটা তাপ উৎপাদন হয়, সেখান থেকে একটা হিট জেনারেট হয়। তাহলে দেখো, এখানে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি একটা ক্ষার। সে বিক্রিয়া করছে অ্যাসিডের সাথে, HCl সমান পরিমাণ অ্যাসিডের সাথে, দিয়ে রিয়াকশন করে কি তৈরি করবে? এখান থেকে আমরা পাবো সোডিয়াম প্লাস প্লাস OH মাইনাস আয়ন, এখান থেকে পাবো H প্লাস প্লাস Cl মাইনাস আয়ন। তাহলে এখানে কি ফর্ম করবে? সোডিয়াম আর ক্লোরাইড রিয়াকশন করবে, আর OH আর H প্লাস আয়ন রিয়াকশন করবে, দিয়ে ফর্ম করবে সোডিয়াম ক্লোরাইড। এটা কি? লবণ
আর ফর্ম করবে জল H2O। ঠিক আছে, এটা হলো কি প্রশমন বিক্রিয়া। ওকে, এটা হলো প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, তো এই হলো লবণ। লবণ তার মানে আমরা কি দেখছি, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় কি হচ্ছে, লবণ তৈরি হচ্ছে। এবারে দেখো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা লবণের শ্রেণী বিভাগ। এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে এএনএম জিএনএম এ কোশ্চেন এসেছে। ঠিক আছে, দেখো নর্মাল লবণ আমরা কাদেরকে বলছি, অ্যাসিড ও ক্ষারকের প্রশমনে অ্যাসিডের প্রতিস্থাপনীয় সমস্ত হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর ন্যায় যৌগমূলক দ্বারা সম্পূর্ণ প্রতিস্থাপিত হয়। মানে অ্যাসিড বা ক্ষারকের কি হচ্ছে, সবাই আমরা দেখতে বুঝতে পারছো নিশ্চয়ই, যে লবণ উৎপন্ন হয় হচ্ছে সেটা কি, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া, এটাকে আমরা বলছি প্রশমন বিক্রিয়া। এবারে কি বলা হচ্ছে, যখন কোনো অ্যাসিডের সব H+ আয়ন গুলো প্রতিস্থাপিত হয়ে লবণ তৈরি হচ্ছে, তখন আমরা তাকে বলছি কি, নর্মাল লবণ। এই নর্মাল লবণ বলছি তাকে, যখন সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হচ্ছে। যেমন দেখো এখানে আগের এক্সাম্পলটাতেই দেখো, এখানে একটা H+ আয়ন ছিল, এখানে একটা OH- আয়ন ছিল। তো এই যে NaCl টা ফর্ম করলো, এটা কি করলো, এটা কি করলো, এটা পুরোপুরি রিয়াকশন করেছে, তাই তো, পুরোপুরি রিয়াকশন করেছে এটা, সেই কারণেই ফর্ম করেছে। তো এখানে দেখো কোনো অবশিষ্ট কোনোটাতেই H+ আয়ন বা OH- আয়ন কোনোটাই তুমি এখানে দেখতে পাবে না। পুরোটাই কি হয়েছে, পুরোটাই রিয়াকশনে অংশগ্রহণ করে গেছে। ঠিক আছে, পুরোটাই রিয়াকশনে অংশগ্রহণ করে গেছে। যেমন ধরো Na2SO4 কি কি থেকে তৈরি হয়েছে, Na2SO4 কি কি থেকে তৈরি হয়েছে, এটা এটা একটা সল্ট, নর্মাল লবণ। ঠিক আছে, কোথায় থেকে তৈরি হয়েছে, NaCl প্লাস H2SO4। ঠিক আছে, এখান থেকে তৈরি হয়েছে। তো এই টাইপের তোমার নর্মাল লবণ এটাকেই বলছে। অ্যাসিড লবণ কাকে বলছে, এখানে আমি কি বললাম, সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে নর্মাল লবণ তৈরি করবে। অ্যাসিড লবণে কি হবে দেখো, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আংশিকভাবে কি হচ্ছে, প্রতিস্থাপিত হচ্ছে আংশিকভাবে। কেন দেখো, এখানে দেখো একটা করে H+ আয়ন থেকে যাচ্ছে। NaHSO4 মানে কি, NaHSO4 মানে Na প্লাস প্লাস HSO4 মাইনাস আয়ন, HSO4 মাইনাস আয়ন, তাই তো। সোডিয়াম বাইসালফেট মানে NaHSO4 মাইনাস আয়ন। তো Na প্লাস আয়ন পাচ্ছি, এখানে বাইসালফেট আয়ন পাচ্ছি। তার মানে HSO4 মাইনাস আয়ন, এটা আবার ভাঙতে পারবো আমরা, H প্লাস প্লাস SO4 2 মাইনাস। তার মানে দেখো H+ একটা এখানে এক্সট্রা থেকে গেছে, তাই তো। H+ আয়ন এখানে একটা এক্সট্রা কিন্তু থেকে গেছে, সেই কারণে আমরা একে বলবো অ্যাসিড লবণ। কেন না, এখানে একটা H+ আয়ন এক্সট্রা থেকে গেছে, সেই কারণে আমরা বলবো একে অ্যাসিড লবণ। এটা একটা সল্ট, ঠিক আছে, তাও এর মধ্যে H+ আয়ন এক্সেস থেকে গেছে। এবারে বেসিক লবণ কাকে বলছি দেখো, যখন ক্ষারকের অসম্পূর্ণ প্রশমন হয়। এখানে কি ছিল, অ্যাসিডের অসম্পূর্ণ প্রশমন, তাই তো, অ্যাসিডের অসম্পূর্ণ প্রশমন ছিল এটা, রাইট। আর বেসিক লবণটা হচ্ছে ক্ষারকের অসম্পূর্ণ প্রশমন, তাই তো। এখানে দেখো এই যে এগুলো কি লবণ, এর মধ্যে দেখো একটা করে কি আছে, OH- আয়ন থেকে গেছে, একটা করে এখানে OH- আয়ন থেকে গেছে, দেখতে পাচ্ছ। তার মানে এই কারণেই এখানে আমরা এটাকে বলছি বেসিক লবণ। ঠিক আছে, এখানে আমরা বলছি বেসিক লবণ। ঠিক আছে, চলো নেক্সট। যুগ্ম লবণ কাকে বলছে দেখো, যুগ্ম লবণ মানে দুই বা ততোধিক লবণ কি থাকবে, নির্দিষ্ট আণবিক অনুপাতে যুক্ত হয়ে এই লবণ গঠন করছে। ঠিক আছে, এই লবণ গঠন করছে। এখানে দেখো দুটো করে লবণ আছে, এটা কি, ফেরিক সালফেট। এখানে দেখো অ্যামোনিয়াম সালফেট, দুটো করে লবণ আছে, তাই তো, অ্যামোনিয়াম সালফেট আর ফেরিক সালফেট, এখানে দুটো করে লবণ দেখতে পাবে। এখানে কি আছে দেখো, পটাশিয়াম সালফেট। ঠিক আছে, নেক্সট দেখো ওখানে ক্রোমিয়াম সালফেট আছে, এটাকে আমরা একত্রে কি বলছি, ক্রোম্যালম। এটাকে আমরা একত্রে বলছি ক্রোম্যালম। ঠিক আছে, এখানে তাহলে দেখতে পাচ্ছ দুটো করে সল্ট আছে।
এই যে ক্রোম্যালম, এটা কার সংকেত বলতে পারবে? কার ফর্মুলা এটা? অনেকে এটার নাম জানো, কার ফর্মুলা এটা বলতে পারবে? এটা হলো ফোর্টকিরির ফর্মুলা, ঠিক আছে? এটা কি বলছি আমি? ফোর্টকিরির ফর্মুলা। ফোর্টকিরি নামটা আশা করি শুনে থাকবে। ফোর্টকিরি কি কাজে ব্যবহার করা হয়? জল বিশুদ্ধ করার কাজে। এটা হলো ফোর্টকিরি, এটা জল বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয়। কি করা হয়? জল বিশুদ্ধ করা হয়। আচ্ছা, তাহলে তোমরা ফর্মুলা দেখলে আশা করি বুঝতে পারবে। এটার নাম হচ্ছে মোর লবণ আর এটা হচ্ছে ক্রোম্যালন, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলছি? যুগ্ম লবণ। কেন? কারণ এখানে দুটো করে সল্টের এটা মিক্সচার, দুটো করে দুই বা ততোধিক লবণের এগুলো মিক্সচার হবে, সেই কারণে এগুলোকে আমরা বলছি যুগ্ম লবণ। ওকে, বুঝতে পারছো কিনা একটু রিপ্লাই করবে। চলো নেক্সট দেখো জটিল লবণ, ঠিক আছে? জটিল লবণ আমরা কাকে বলছি? দেখো, দুই বা ততোধিক লবণ সরল অণু বা আয়নের সমন্বয়ে গঠিত সুসংবদ্ধ অণু বা আয়ন যা কঠিন ও দ্রবীভূত অবস্থায় স্বাধীন সত্তা বজায় রাখে, তাদেরকে বলছে জটিল লবণ। মানে দেখো, সংজ্ঞাতে না গিয়ে তুমি ভালো করে যদি এমনি বুঝে নাও, এখানে দেখো দুটো করে পার্ট তুমি পাবে। যেমন ধরো এইটা বলছি আমি, পটাশিয়াম টেট্রাক্লোরোপ্ল্যাটিনেট। পটাশিয়াম টেট্রাক্লোরোপ্ল্যাটিনেট, এটার দেখো স্ট্রাকচার কিরকম? প্ল্যাটিনাম মিডিলে থাকে আর চারটে কোনায় ক্লোরিন থাকবে, ঠিক আছে? চারটে কোনাতে কি থাকবে? ক্লোরিন থাকবে, ঠিক আছে? এইটাকেই বলছে কমপ্লেক্স আয়ন। এটার চার্জ হবে কি? 3+, প্লাস দেখো এখানে K3 আছে, মানে 3K+, ঠিক আছে? লবণটাকে যদি ভাঙি, এর মধ্যে একটা কি থাকবে? কমপ্লেক্স আয়ন থাকবে, মানে জটিল আয়ন। এই কারণে একে বলা হচ্ছে জটিল লবণ, জটিল আয়ন। এটা স্ট্রাকচারটা কি? এটা স্ট্রাকচার হচ্ছে তোমার স্কোয়ার প্ল্যানার বলে এটাকে, ঠিক আছে? এটাকে স্ট্রাকচার বলে স্কোয়ার প্ল্যানার। তো এটা এরকম, ইংলিশে এটা জেনে রাখো, বাংলায় এটাকে অ্যাকচুয়ালি কি বলা হবে জানি না। এটার স্ট্রাকচার হচ্ছে স্কোয়ার প্ল্যানার। এখানেও তাই, ওপরে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এখানেও একটা কমপ্লেক্স আয়ন আছে, এই কারণে এগুলোকে বলা হচ্ছে জটিল লবণ। তো তোমরা আশা করি স্ট্রাকচার গুলো দেখলে বুঝতে পারবে কোনটা যুগ্ম লবণ কোনটা জটিল লবণ, তাই তো? আচ্ছা, প্রশমন ক্রিয়া আমি আগেই বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? অ্যাসিড ও ক্ষারের তুল্য পরিমাণ বিক্রিয়া করলে যখন সেখানে অ্যাসিড ও ক্ষারের ধর্ম লোপ পাচ্ছে, সেটাকে আমরা প্রশমন ক্রিয়া বলছি, যেটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়? নিউট্রালাইজেশন। আচ্ছা, এবার দেখো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্টে চলে এসেছি, সেটা হচ্ছে এই যে লবণ, এর আগে আমি অ্যাসিড ক্ষার সবগুলোরই উদাহরণ তোমাদের দিয়েছি। এবারে আসি লবণে। লবণের দেখো কিছু কমন সল্ট এখানে কি কি দেওয়া আছে? সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কি? NaCl। এটা কি কাজে লাগে? এটা অনেক কিছু ম্যাটেরিয়ালের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? সোডিয়াম বাইকার্বনেট, এটা ফর্মুলা কি? NaHCO3। এখানে এটা কিসে থাকে? বেকিং পাউডার, বেকিং পাউডারে থাকে, তাই তো? এপসম সল্ট, এর ফর্মুলা কি? ম্যাগনেসিয়াম সালফেট 7H2O। খুব ভালো করে দেখো, এপসম সল্টের ফর্মুলা ম্যাগনেসিয়াম সালফেট 7H2O। এটা কি পারপাসে ব্যবহার করা হয়? মেডিসিনাল ইউজ। জিপসাম, জিপসামের ফর্মুলা CaSO4 2H2O। আর প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলা দেখো, ক্যালসিয়াম সালফেট থাকছে, তার সাথে H2O তোমার সংখ্যাটা আলাদা, ½ H2O। জিপসাম আর প্লাস্টার অফ প্যারিসের মধ্যে এটাই পার্থক্য। এবার দেখো এইগুলো কি কাজে লাগে? এগুলো খেলনা তৈরি করতে ব্যবহার করা হয়, খেলনা, বিভিন্ন রকমের শো পিস, ঠিক আছে? এইসব তৈরিতে ব্যবহার করা হয়। আর একটা কি? প্লাস্টার করার জন্য। কিসে? ফ্র্যাকচার্ড বোনস, হাড় ভেঙে গেলে, পায়ের হাড়, হাতের হাড়, জানো তোমরা, ভেঙে গেলে কি করা হয়? প্লাস্টার করা হয়, তাই তো? সেটা কি থেকে করা হয়? জিপসাম, প্লাস্টার অফ প্যারিস, এইসব দিয়েই করা হয়। ওয়াশিং সোডা একটু আগে আমি বলেছি, এর ফর্মুলা সোডিয়াম কার্বনেট 10H2O, ঠিক আছে? এটা কি হয়? ড্রাই ক্লিনিং এ ব্যবহার করা হয়। ওকে, নেক্সট দেখো পটাশিয়াম নাইট্রেট।
এটাকে আমরা কি বলি, নাইটার বলি। এটা গান পাউডার, ফায়ার ক্র্যাকার্স এইসব বানাতে কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, গান পাউডার, ফায়ার ক্র্যাকার এইসব। এবার পটাশালাম, এটা কি? এটার নাম একটু আগেই দেখেছো, মোর লবণ, তাই তো? পটাশালাম এটাকে কি বলা হচ্ছে? জটিল লবণ আর যুগ্ম লবণ একটু আগে করালাম। ঠিক আছে, একটা ছিল মোর লবণ, যেটা ছিল কি ফেরিক সালফেট, অ্যামোনিয়াম সালফেট, আর একটা কি ছিল ফটকিরি ক্রোম্যালম, যেটাকে আবার পটাশালামও বলা হয়। এটা হচ্ছে ফটকিরি, এটা কি পিউরিফিকেশন অফ ওয়াটার, মানে জল শুদ্ধ করার কাজে ব্যবহার করা হচ্ছে। ওকে, নেক্সট দেখো তাহলে অ্যাসিড বেস সল্ট। দেখো এতক্ষণ আমি তোমাদেরকে এর আগে কি কি করালাম, এর আগে আমি তোমাদেরকে ডেফিনেশন করিয়েছি, এদের ইউসেজ করিয়েছি, কি কি কাজে ব্যবহার করা হচ্ছে, তাই তো? তারপর অ্যাসিডিটি বা বেসিসিটির উপর বেস করে শ্রেণীবিভাগ, আরো অনেকগুলো টাইপ তোমাদের দেখালাম, এগুলো সবই ইম্পর্টেন্ট। তো এবার নেক্সট কি বলবো, নেক্সট টপিক হচ্ছে পিএইচ। ঠিক আছে, পিএইচ স্পেস স্কেল। দেখো এর দ্বারা আমরা কি করব, অ্যাসিড আর ক্ষারের মাত্রা নির্ণয় করব। ঠিক আছে, এর দ্বারা আমরা অ্যাসিড ও ক্ষারের মাত্রা নির্ণয় করব। মানে কি নির্ণয় করব, অ্যাসিড ও ক্ষারের মাত্রা, মানে কোনো অ্যাসিড বা ক্ষার কতটা শক্তিশালী, আমরা সেইটা এখানে স্টাডি করব। পিএইচ মাপার মাধ্যমে আমরা সেইটা স্টাডি করব, কি অ্যাসিড ও ক্ষারের মাত্রা, মানে ওরা কতটা শক্তিশালী, মানে ওরা কতটা ক্ষমতাশীল, সেইটাই আমরা মেজার করব পিএইচ দিয়ে। এবার দেখো পিএইচ শব্দটার উৎপত্তি কোথায় সেটা বুঝতে পারলেই জিনিসটা বুঝতে পারবে। পিএইচ এটার অ্যাকচুয়ালি জার্মান শব্দ পোটেন্স থেকে এসেছে। জার্মান শব্দ কোথায় থেকে এসেছে, পোটেন্স। ওকে, জার্মান শব্দ এসেছে পোটেন্স থেকে। তো এই পোটেন্স মানে কি, পোটেন্স কথার অর্থ হলো ক্ষমতা। ওকে, ক্ষমতা, সেখান থেকে হয়েছে। এই যে পিএইচ, ইট স্ট্যান্ডস ফর পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। পোটেনশিয়াল অফ হাইড্রোজেন মানে কি, আমরা এখানে পিএইচ এর মাধ্যমে আমরা কি মেজার করব, আমরা এইচ প্লাস আয়নের ক্ষমতা মেজার করব। এইচ প্লাস আয়নের ক্ষমতা মেজার করব, রাইট? এইচ প্লাস আয়নের ক্ষমতা আমরা এখানে মাপবো। আচ্ছা, বোঝা যাচ্ছে? একটু রেসপন্স করো, মেসেজে রিপ্লাই দাও, বোঝা যাচ্ছে কিনা একটু রেসপন্স করো। আচ্ছা, এবার দেখো তাহলে দেখতেই পাচ্ছ আমরা এখানে কি দেখছি, আমরা এখানে দেখছি আম্লিকতা আর ক্ষারকীয়তা, তাই তো? ক্ষারকীয়তা আর আম্লিকতা আমরা এখানে মেজার করছি। মানে আমরা এখানে বেসিক্যালি যেটা মেজার করছি সেটা হচ্ছে এইচ প্লাস আর ওএইচ মাইনাস আয়ন, এদের গাঢ়ত্ব, তাই তো? গাঢ়ত্বটা আমরা মেজার করছি পিএইচ এর মাধ্যমে। এবারে দেখো এটা কিভাবে মেজার করা হয়, এটা একটা পিএইচ স্কেল আছে তার জন্য, পিএইচ স্কেল। ওকে, যেটা 0 থেকে 14 পর্যন্ত এই স্কেলের হচ্ছে লিমিটেশন, 0 to 14। মাঝে একটা পয়েন্ট আছে যেটা 7, এইটাকে বলা হয় নিউট্রাল পয়েন্ট। নিউট্রাল পয়েন্ট, ঠিক আছে। এবার এর মাঝে কটা থাকে, এর মাঝে 7টা ভাগ থাকবে, 1 2 3 4 5 6 7, এদিকেও তাই 7টা ভাগ থাকবে। ঠিক আছে, এবার দেখো এখানে 1 2 এখানে কি হবে, 6 5 করে পরপর যাচ্ছে, আর এইদিকে বাড়তে থাকছে 8 9 করে বাড়তে থাকছে। এবারে নিউট্রাল পয়েন্ট থেকে আমরা যখন 14 এর দিকে এগোবো তখন দেখো কি হবে, তখন পিএইচ বাড়বে। ঠিক আছে, এগুলো হলো কি স্কেলের পিএইচ ভ্যালু। ওকে, এটা হচ্ছে পিএইচ ভ্যালু। যখন আমরা নিউট্রাল পয়েন্ট থেকে 14 এর দিকে এগোবো তখন পিএইচ বাড়বে, আর যখন 0 এর দিকে এগোবো তখন পিএইচ কমবে। পিএইচ কি করবে, কমবে। তো 7 থেকে যখন 0 এর দিকে যাব তখন কি হবে, অ্যাসিডিটি ইনক্রিজ করবে। ঠিক আছে, কি হবে, অ্যাসিডিটি ইনক্রিজ করবে মানে আম্লিকতা বাড়বে, রাইট? আর যখন 7 থেকে 14 এর দিকে যাব তখন কি হবে,
ক্ষারকীয়তা বাড়বে। ওকে, ক্ষারকীয়তা বাড়বে। এবার দেখো তোমাদেরকে আমি একটা মডেলের মাধ্যমে দেখাচ্ছি, তাহলে তোমরা আরো ভালো করে এটা বুঝতে পারবে। দেখো ভালো করে, এটা একটা তোমার মডেল যেখানে কালার করে দেখানো হয়েছে। এটা হলো পিএইচ স্কেল। দেখো 0 থেকে 7, 7 থেকে 14 পর্যন্ত কিন্তু এখানে করা আছে। ঠিক আছে, 7 থেকে 14 পর্যন্ত করা আছে। আর এখানে যে 7টা যেটা দেখছো এটা হলো কি নিউট্রাল পয়েন্ট। এখানে দেখছো নিউট্রাল বলে এখানে লাইন একটা লেখা আছে। আর এই দিকটা কি, এই দিকটা হলো অ্যাসিডিক। দেখো এখানে অ্যাসিডিক লেখা আছে। আর এই দিকটা হলো অ্যালকালাইন। তো ব্যাপারটা কি হয়, যত অ্যালকালাইন হয় মানে ক্ষারকীয়তা যখন বাড়তে থাকে তখন কি হয়, কালারটা চেঞ্জ হয়ে ব্লু হয়ে যায়। ঠিক আছে, ব্লু হয়। আর যখন অ্যাসিডিটি বাড়তে থাকে মানে অ্যাসিডের দিকে যাচ্ছি, তখন কি হয়, কালারটা রেড হয়ে যায়। ঠিক আছে, রেড হয়ে যায় কালারটা। কিসের কালার বলছি আমি, ইন্ডিকেটরের কালার। ইন্ডিকেটরের কালারটা কি হয়, অ্যাসিডে কি হয়, রেড হয়। আর বেসে হয় ব্লু। ঠিক আছে, এটাকে বাংলায় বলে নির্দেশক। এখানে নির্দেশক হিসেবে দেখো এখানে পিএইচ পেপার দুটো লাগানো আছে। পিএইচ পেপার, এগুলো কিন্তু অরিজিনাল পিএইচ পেপার। ঠিক আছে, এই পিএইচ পেপার যখন অ্যাসিডের তোমার নিমজ্জিত করা হয়েছে তখন এটা দেখো রেড হয়ে গেছে। আর যখন ক্ষারে নিমজ্জিত করা হয়েছে তখন এটা কি হয়েছে, ব্লু হয়ে গেছে। এগুলো হলো পিএইচ পেপার। ঠিক আছে, তাহলে দেখো পিএইচ স্কেল ব্যাপারটা আমরা কি জানলাম। পিএইচ যখন কি হচ্ছে 7 থেকে 14 দিকে যাচ্ছে, পিএইচ যখন ইনক্রিজ করছে মানে 7 থেকে 14 দিকে যাচ্ছে, তখন কি হচ্ছে, প্রকৃতিটা ক্ষারীয়। ক্ষারীয়, ঠিক আছে। আর পিএইচ যখন কি হচ্ছে, পিএইচ যখন 7 থেকে 0 দিকে যাচ্ছে তখন কি হচ্ছে, সেটা আম্লিক। তখন সেটা হচ্ছে আম্লিক। ওকে, তার মানে বুঝতেই পারছো তোমরা এটা তাহলে কি হচ্ছে, এটা একটা পিএইচ স্কেল যেটা দিয়ে আমরা কি করছি, কোনো সলিউশন, ঠিক আছে, কোনো দ্রবণ ক্ষারীয় না আম্লিক সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, ক্ষারীয় নাকি আম্লিক। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখো পয়েন্ট। কতগুলো পরিচিত তরল দেখো, তাদের পিএইচ এর মান এখানে দেওয়া আছে। এই চার্টটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই চার্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। দেখো অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া, এখানে দেখো বোঝার আছে কিছু জিনিস। এর পিএইচ 11.6। তার মানে বুঝতে পারছো এটা নেচার কি, ক্ষারীয়। তাই তো, ক্ষারীয়। কেন, কারণ অ্যামোনিয়া যখন লিকুইড অবস্থায় থাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হিসেবেই থাকে। তার মানে এখানে কি আছে, OH মাইনাস আয়ন আছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটাও ক্ষারীয় 10.5। তাহলে এখানে কটা আছে, 2 OH মাইনাস আয়ন, এখানে দুটো হাইড্রক্সিল মূলক আছে। টিয়ার্স মানে কি, চোখের জল। চোখের জলের পিএইচ কত, 7.4। চোখের জলের পিএইচ 7.4। ঠিক আছে, ব্লাডের পিএইচ কত, 7.3 থেকে 7.5, এই রেঞ্জের মধ্যে থাকে। স্যালাইভা, এটা কি, লালা রস। লালা রস দেখো এটা কি, এটা খানিকটা আম্লিক। তাই তো, প্রকৃতির কিরকম সৃষ্টি দেখো, এটা আম্লিক হয় লালা রস। তার কারণ যখন আমরা খাদ্য গ্রহণ করি তখন পরিপাক প্রক্রিয়াটা কোথায় থেকে স্টার্ট হয়, আমাদের মুখগহ্বর থেকেই স্টার্ট হয়। তাই তো, লালা রসে যেই সব উৎসেচক থাকে সেইগুলোর মাধ্যমেই পাচিত হতে শুরু করে মুখগহ্বর থেকেই। তার মানে যখন কোনো খাদ্যদ্রব্য পাচিত হয় সেই মিডিয়ামটা, সেই মাধ্যমটা কি হতে হয়, সেটা আম্লিক হলে সুবিধা হয়। রাইট, সেটা আম্লিক হলে সুবিধা হয়। সেই কারণে দেখো স্বাভাবিকভাবেই মানে এমন ভাবে জীব সৃষ্টি হয়েছে, মানে আমরা জীব যারা, কি হয়েছে, আমাদের লালা রসটা দেখো আম্লিক হয়েছে। তাই তো, লালা রসটা আমাদের আম্লিক হয়েছে ওই জন্য। আবার দেখো আম্লিক মানে কি, অত্যধিক আম্লিকও নয় কিন্তু, 7 নিউট্রাল পয়েন্ট তার কাছাকাছি আছে। অত্যধিক আম্লিক হলে আবার কি হতো, আমাদের যে দাঁত আছে দাঁতগুলো ক্ষয়ে যেত অ্যাসিডে। সেই কারণে লালা রসের দেখো পিএইচ লেভেলটা প্রায় নিউট্রালের দিকে, অথচ এটা কি, স্লাইটলি অ্যাসিডিক, মানে মৃদু অ্যাসিড আমরা এটাকে বলতে পারি।
আচ্ছা, ইউরিন, ইউরিনের মধ্যে আমি কি বলেছিলাম প্রথমে ক্লাসের শুরুতে, কি থাকে? বেনজোইক অ্যাসিড থাকে, তাই তো? বেনজোইক অ্যাসিড থাকে ইউরিনের মধ্যে, তার মানে অ্যাসিডিক গ্রুপ আছে, তার মানে অবভিয়াসলি এটা অ্যাসিডিক হবে ইউরিন। এর পিএইচ কত? 5.8। অ্যাসিডেনের পিএইচ 5.6, অ্যাসিডিক। ঠিক আছে। গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুসে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তাই তো? গ্যাস্ট্রিক জুসে কি থাকে? মেন উপাদান HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এর পিএইচ দেখো 1.3। দেখো এই কারণে কি হয়, যখন আমরা খুব স্পাইসি ফুড খেয়ে নিই বা অত্যধিক পরিমাণে স্পাইসি ফুড খাই, তখন কি হয়, অনেকের যাদের সহ্য হয় না, গলা বুক জ্বালা করে। কেন করে? কারণ তখন প্রচুর পরিমাণে HCl নিঃসৃত হয়, প্রচুর পরিমাণে HCl নিঃসৃত হয়। কেন হয়? ওই খাদ্যগুলোকে পাচিত করার জন্য। ঠিক আছে। সেই কারণে তখন আমরা অ্যান্টাসিড ইউজ করি, যেটা কি ক্ষারীয় প্রকৃতির, যাতে এই HClটাকে কি করে? প্রশমন করে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। লেমন জুস, লেমন জুসের পিএইচ কি? 2.4 to 2.6। সফট ড্রিঙ্কস 2 to 4 এই রেঞ্জের মধ্যে থাকে। ওয়াইন 2.8 to 3.7। আচ্ছা, H2SO4 দেখো, এর পিএইচ দেখো কত লো, মানে এটা হাইলি অ্যাসিডিক। কেন? তার কারণ এর মধ্যে কি থাকে? কনসেন্ট্রেটেড H2SO4 থাকে, গাঢ় H2SO4 থাকে। ঠিক আছে। এটা একটা ড্রাই সেল, তড়িৎ বিশ্লেষণে তোমাদেরকে এগুলো ঠিকঠাক করে পড়ানো হবে। ঠিক আছে। চলো, কারোর এখানে আশা করি প্রবলেম নেই, থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। চলো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এবারে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা মানব জীবনে পিএইচ এর প্রভাব। ঠিক আছে। মানব জীবনে পিএইচ এর প্রভাব দেখো, কয়েকটা পয়েন্ট তো অনেক আছে, আমি কয়েকটা জিনিস তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। সেটা হচ্ছে যেমন খুব ইম্পর্টেন্ট একটা, ধরো ফার্টিলাইজার, সার যখন আমরা দিই, ঠিক আছে, মাটিতে আমরা সার কেন দিই? কারণ যাতে কি হয়? যাতে উদ্ভিদের বৃদ্ধি ঠিকঠাক হয়, ফলন ভালো হয়, ভালো ফসল ফলে, তাই তো সার দিই। কিন্তু এই সার কি করে? এর মধ্যে কি থাকে? অ্যাসিড থাকে। তো সেটা কি করে? মাটিটাকে কি করে? অ্যাসিডিক করে দেয়। এবার যদি অ্যাসিডিক করে দেয়, তখন আবার কি হবে? খুব বেশি অ্যাসিডিক হয়ে গেলে কি হবে? বৃদ্ধি ব্যাহত হবে, তাই তো? উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে। তো সেই কারণে এটাকে নিউট্রালাইজ করা প্রয়োজন, রাইট? সেই কারণে এটাকে নিউট্রালাইজ করা প্রয়োজন। তো তার জন্য আমরা নিউট্রালাইজেশনের জন্য কি ব্যবহার করব? এখানে কি হচ্ছে? অ্যাসিডিক হওয়ার জন্য উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, তাই তো? উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। তার জন্য আমরা এখানে অ্যাসিডিক, তার মানে একে আমরা কি করব? প্রশমিত করব, প্রশমিত করব। তার জন্য আমরা কি ইউজ করব? তার জন্য আমরা এখানে কি ইউজ করে থাকি? দেখো, কুইক লাইম, কুইক লাইম, কুইক লাইম। ঠিক আছে। এর ফর্মুলা কি? কুইক লাইম এর ফর্মুলা কি? ক্যালসিয়াম অক্সাইড, CaO। এটার নাম কি? ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড। আর একটা আমরা ব্যবহার করি, সেটা হলো স্ল্যাক লাইম। একটু আগে আমি বলেছিলাম স্ল্যাক লাইমের ফর্মুলা কি? স্ল্যাক লাইমের ফর্মুলা হচ্ছে CaOH এর হোল 2। ওকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্ল্যাক লাইম, CaOH এর হোল 2। দেখো এগুলো দিলে তাহলে কি হচ্ছে? এরা যেহেতু ক্ষারীয় প্রকৃতির, সেই কারণে কি হচ্ছে? এই অ্যাসিডকে কি করছে? প্রশমিত করে দিচ্ছে। তাহলে কি হবে? মাটিটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। তোমরা বুঝতে পারছো? একটু রেসপন্স করো, বোঝা যাচ্ছে তোমাদের? আচ্ছা চলো, ওকে। এবার দেখো নেক্সট একটা পয়েন্ট যেটা বলবো, সেটা হচ্ছে লালা রস। লালা রসের পিএইচ তোমরা একটু আগেই দিলে, এটা 1 নম্বর। লালা রসেরটা একটু আগেই আমি বললাম কি? পিএইচ 5.5, তাই তো? লালা রস। তো এই কারণে দেখো, যেহেতু এটা অ্যাসিডিক, সেই কারণে আমরা যে টুথপেস্ট ইউজ করি, এর নেচারটা কি হয়? টুথপেস্টে কি থাকে? ক্ষার থাকে।
ঠিক আছে, এর নেচারটা কি হয়, ক্ষারীয় প্রকৃতির। ক্ষারীয় প্রকৃতির করা হয় কারণ অলরেডি আমাদের মুখগহ্বরের লালারস কি অ্যাসিডিক, তো সেই কারণে টুথপেস্টটা যখন আমরা ইউজ করি তখন আমরা সেটা ক্ষারীয় প্রকৃতির ইউজ করি, যাতে কি করা হয়, দাঁতের ক্ষয় এইভাবে কি করা হয়, রোধ করা হয়, দাঁতের ক্ষয় রোধ করা হয়। ঠিক আছে, দাঁতের ক্ষয় রোধ করা হচ্ছে এইভাবে। চলো নেক্সট কি বলা যায়। আচ্ছা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমরা ইউজ করি, তাই তো অ্যান্টাসিড হিসেবে। অ্যান্টাসিড হিসেবে আমরা কি করছি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছি। এবার দেখো এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ কিন্তু বেশ অনেকটা বেশি। কেন, তার কারণ একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে একটা মলিকুল, একটা অণু কি করছে, একটি অণু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের 2 ইউনিট হাইড্রক্সিল আয়ন দিচ্ছে, তাই তো 2 ইউনিট হাইড্রক্সিল আয়ন দিচ্ছে। ওকে, তার মানে বুঝতে পারছো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমরা যখন ইউজ করছি, একটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অণু থেকে আমরা দুটো ইউনিট OH মাইনাস আয়ন পাচ্ছি, যেটা কিনা কি করবে, দুটো H প্লাস আয়নকে প্রশমিত করে দেবে, রাইট, দুটো H প্লাস আয়নকে প্রশমিত করে দেবে। তার মানে এ কি, এর এফিসিয়েন্সি, যেটাকে আমরা বলছি কর্মদক্ষতা, মানে যেই কাজে আমরা একে ইউজ করছি অ্যান্টাসিড হিসেবে, এর এফিসিয়েন্সি বেশি হচ্ছে, তাই তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের বেশি হচ্ছে এফিসিয়েন্সি। তার মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি একটা বেশি পিএইচ এর ক্ষার, সেটা কি হচ্ছে অ্যান্টাসিড হিসেবে ইউজ হচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, তোমার আগেকার দিনে তোমরা দেখেছো কিনা জানি না, আমি হচ্ছে খুব ছোটবেলায় দেখেছি, তারপরে খুব একটা দেখিনি। তখন মামা বাড়িতে কলা গাছের পাতা দিয়ে কি হতো, বড় বড় যখন কোনো সেলিব্রেশন হতো, অনেক বড় বড় মানে সেই পাত্রে রান্না হয়ে যখন খাবার রাখা থাকতো, সেগুলো কি করতো, কলা গাছের পাতা দিয়ে ঢাকা দেওয়া হতো। কলা গাছের পাতা, ঠিক আছে, কলা গাছের পাতা দিয়ে কি করা হয়, খাবার ঢেকে রাখা হয়, খাবার ঢেকে রাখা হয়। তার কারণ কি, কলা গাছের পাতাটা কি হয়, এটা হচ্ছে তোমার এক ক্ষারীয় প্রকৃতির, ঠিক আছে, এটা কি করে, ইস্ট ফরমেশন, ইস্ট ফরমেশনটা কি করে, ইস্ট ফরমেশনে বাধা দান করে, ইস্ট ফরমেশনে বাধা দান করছে। বলো তোমরা বুঝতে পারছো তো ক্লাসে? আচ্ছা, এর আগে আমি বিছুতি বাটার ব্যাপারটা বলে দিয়েছি, কি করা হয়, ডগ প্ল্যান্ট দিয়ে তোমার জায়গাটা রাব করলে কি হয়, আবার সেরে যায়, তাই তো। ঠিক আছে, এই মোটামুটি পিএইচ, আমাদের ডেইলি লাইফে পিএইচ এর অবদান অনেক আছে, সে বললে শেষ হবে না, অনেক কিছুই আরো পয়েন্ট আছে এখানে। তো যদি সুযোগ পাই আবার নেক্সট তোমাদের সাথে কোনোদিন আমি সেই সব শেয়ার করব। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখান থেকে, সেটা হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন, এটা কি করা হয়, এটা বিভিন্ন জৈব যৌগ গঠনে ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট, যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কি, অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কি, এখানে কি করা হয়, এক আয়তন নাইট্রিক অ্যাসিড, এক আয়তন কি করা হয়, নাইট্রিক অ্যাসিড, আর এর সাথে এক আয়তন HCl, এই 3 আয়তন HCl, ঠিক আছে, মিশিয়ে যে অ্যাসিডটা আমরা পাই সেটা হচ্ছে খুব শক্তিশালী, ঠিক আছে, সেইটাকে আমরা বলছি অ্যাকোয়ারিজিয়া। আর একটা নাম আছে অম্লরাজ, আরো একটা নাম আছে রয়্যাল ওয়াটার, ঠিক আছে, দেখো এতগুলো নাম আছে, ঠিক আছে, রয়্যাল ওয়াটার। আচ্ছা, এরপরে দেখো এগুলো কি করা হচ্ছে, বর ধাতু, বর ধাতু মানে যেগুলোকে আমরা বলি নোবেল মেটাল, মানে নোবেল মেটাল আমরা কেন বলি, কারণ এরা ইনঅ্যাক্টিভ, খুব একটা এরা কি করে, রিয়াকশনে টেক পার্ট করে না, তো রিয়াকশনে যখন, ঠিক আছে, যখন, আচ্ছা দেখো, আচ্ছা মাথায় ঢুকছে না, ঢুকে যাবে, রেকর্ডেড ক্লাসটা দেখো, মাথায় ঢুকে যাবে।
আচ্ছা, সোনা, প্ল্যাটিনাম, ইরিডিয়াম এগুলো কি নোবেল মেটাল, এগুলোকে দ্রবীভূত করার জন্য ব্যবহার করা হচ্ছে। একে আমরা কি বলছি? অম্লরাজ বলছি। ঠিক আছে। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, একে দেখো কি বলা হচ্ছে? মিউরিয়েটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড। তো এরকম কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে যেগুলো এখানে কি করতে হবে? জানতে হবে। ওকে, ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস যেগুলো এখানে জানতে হবে। এবার দেখো আমি একটু তোমাদেরকে নির্দেশকের ব্যাপারে বলে দিই, মানে আমরা অ্যাসিড বা ক্ষার এটাকে আইডেন্টিফাই করব কিভাবে। আচ্ছা, এখানে কিছু তোমাদের জন্য এমসিকিউ কোশ্চেন রেখেছি। আহ তো চলো কিছু হচ্ছে কয়েকটা জিনিস এখানে শেয়ার করি। সেটা হচ্ছে আহ যেটা বলছিলাম, নির্দেশক। নির্দেশক নির্দেশক কি? আমরা জেনারেলি যেগুলো ইউজ করি, পেজ, পেপার আর লিটমাস। ঠিক আছে, লিটমাস এগুলো হলো কি? ইন্ডিকেটর বা নির্দেশক। অ্যাসিড মিডিয়ামে এদের কালার কি হয়, আর বেসিক মিডিয়ামে এদের কালার কি হয়? বেসিক মিডিয়ামে এদের কালার হয় ব্লু, আর অ্যাসিড মিডিয়ামে এই নির্দেশকগুলোর কালার হয় কি? রেড। ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে। ওকে, এগুলো হলো তোমার পরীক্ষাগারে বা আমরা ইউজ করি। এবার দেখো ন্যাচারাল ইন্ডিকেটর কিছু থাকে, এটাও লিটমাসটাও ন্যাচারাল ইন্ডিকেটর। লিটমাসটা কোথায় থেকে পাওয়া যায় একটু বলে দিই। লিটমাস এটা কোথা থেকে পাওয়া যায়? ল্যাচেন নামে একটা থ্যালোফাইটা শ্রেণীর উদ্ভিদ থেকে। ল্যাচেন, ঠিক আছে, এটা কি? থ্যালোফাইটা শ্রেণীর উদ্ভিদ। থ্যালোফাইটা শ্রেণীর উদ্ভিদ, সেই উদ্ভিদ থেকে কি হয়? এটা একটা নির্যাস শ্রেণীর উদ্ভিদ থেকে পাওয়া যায় এই লিটমাস। এটা কি? আমি কি বলছি? এটা ন্যাচারাল ইন্ডিকেটরের কথা। ন্যাচারাল ইন্ডিকেটর। ওকে, এছাড়া আরো কি আছে ন্যাচারাল ইন্ডিকেটর? আর কি আছে? হলুদ আছে, হলুদ। চীনা গোলাপের পাপড়ি, চীনা গোলাপের পাপড়ি, ঠিক আছে, এগুলোও আছে। তো এবার দেখো, তোমরা কেউ লক্ষ্য করেছো কিনা জানি না, খেতে খেতে কখনো যদি খাবারের লেগে যায়, ঠিক আছে, যদি খাবার লেগে যায় আমাদের হচ্ছে জামা কাপড়ে, তখন সেটা যদি ডিটারজেন্ট দিয়ে ধোয়া হয়, জায়গাটা তুমি দেখবে হলুদ জায়গাটা, যেটা হলুদ হয়ে গেছিল ওটা লাল হয়ে গেছে। রাইট, ওই জায়গাটা লাল হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো ডিটারজেন্টের এমন কিছু আছে যেটার জন্য সেটা লাল হয়ে গেছে, তার মানে কি? এটা নির্দেশকের কাজ করছে। ওকে, আচ্ছা চলো, তোমাদেরকে আমি প্রিভিয়াস ইয়ারে যে এমসি কোয়েশ্চেন গুলো এসছে কয়েকটা আমি এখানে রেখেছি, তো সেগুলো একটু ডিসকাস করে নি। দেখো কি বলছে, সালফিউরিক অ্যাসিড এটা কি? এই যে অ্যাসিডটা, এটা কি? একক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয়, চতুক্ষারীয়? বলো, আমি আজকেই পড়িয়েছি। কি হবে অ্যান্সার? অপশন বি, অবশ্যই দ্বিক্ষারীয়। সুস্মিতা, তুমি এ কেন বললে? দ্বিক্ষারীয়, তাই তো, ডাইবেসিক বা দ্বিক্ষারীয়। দ্বিক্ষারীয় তো হবে, তার কারণ হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা কি? H2SO4। H2SO4 এখান থেকে কি দেবে? H2SO4 কটা H প্লাস আয়ন দেবে? দুটো H প্লাস আয়ন দেবে, তাই না? দুটো H প্লাস আয়ন দেবে। এটা কি করবে? দুটো OH মাইনাস আয়নের সাথে যুক্ত হতে পারবে। তার মানে এটা কি হয়ে গেল? ডাইবেসিক বা দ্বিক্ষারীয়। একদম সবার অ্যান্সার ঠিক আছে। এবার নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? নিচের কোন উক্তিটি সত্য? H2S কি? একটি শক্তিশালী ক্ষার। আর কি দিয়েছে? একটি শক্তিশালী ক্ষার, এটি নিরপেক্ষ, এটি একটি মৃদু অ্যাসিড, এটি একটি শক্তিশালী অ্যাসিড। বলো, অ্যান্সার করো দেখি কি বলছো। আচ্ছা, এটি একটি মৃদু অ্যাসিড, তাই তো, এটি একটি মৃদু অ্যাসিড একদম। কারণ H2S কি করে? এটা ভেঙে গিয়ে H প্লাস প্লাস বাইসালফাইড আয়ন তৈরি করে প্রাথমিকভাবে, ঠিক আছে। তো এটার কি হয়? এটার একটা টেন্ডেন্সি আছে, এটা সব H প্লাস আয়নগুলোকে ডিসোসিয়েট করে বার করতে পারে না। তো সেই কারণে এটার নেচার কি হয়?
মৃদু, এই কারণে এটা কি হয়, মৃদু অ্যাসিডিক হয়। ঠিক আছে, অনেকেই অ্যান্সার দিয়েছো। আচ্ছা, বাকিরা যারা অ্যান্সার দিচ্ছ না তাদের কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? তাদের কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? তাহলে একটু বলতে পারো। আচ্ছা, তার মানে সমস্যা হচ্ছে না। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, পড়ো ভালো করে কোশ্চেনটা। কি বলছে এখানে? তোমরা কি রিপ্লাই দিচ্ছ না? আমার এখানে আসছে না। কি বলছে এখানে দেখো, the acid which is mostly present, the acid which is mostly present in acid rain is, তো এটার অ্যান্সার কি হবে? সবগুলোই এখানে দেওয়া আছে মোটামুটি, তাই তো? সবগুলোই এখানে দেওয়া আছে, কি হবে? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। তোমরা কি রিপ্লাই দিয়েছো? আচ্ছা, দেখা আসছে না কারোর রিপ্লাই, ঠিক আছে। দেখো, অম্ল বৃষ্টিতে সব থেকে কোন অ্যাসিড বেশি থাকে? এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে অ্যান্সার হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তার মধ্যে অপশন এখানে হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, সবচেয়ে বেশি থাকে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ভিটামিন? ভিটামিনের এক্সাম্পল কোনটা হবে? ভিটামিন এখানে কোনটা হবে? অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিডটা কি? ভিটামিন সি। ভিটামিন সি, তাই তো? অ্যাসকর্বিক অ্যাসিডটা হচ্ছে ভিটামিন সি। আচ্ছা, এর কি থাকে, কোথায় থাকে? এটা লেবুতে থাকে এই অ্যাসিড গুলো। গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড কোথায় থাকে? আমি ক্লাস শুরুর সময় বলেছিলাম গ্লুটামিক অ্যাসিড কোথায় থাকে। গ্লুটামিক অ্যাসিড কোথায় থাকে? হুইটে থাকে, মানে গমে থাকে, তাই তো? হুইটে বা গমে থাকে, গম। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ বেকিং পাউডার? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ বেকিং পাউডার? কি হবে? বেকিং পাউডারের মেন কম্পোনেন্ট হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ওকে, সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, এবার দেখো, অ্যাসিড এবং ধাতব অক্সাইডের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়, তাই ধাতব অক্সাইডকে কি বলা হয়? এখানে কি বলছে? অ্যাসিড প্লাস ধাতব অক্সাইড, ঠিক আছে, এর বিক্রিয়ায় কি হচ্ছে? লবণ আর জল উৎপন্ন হচ্ছে। তার মানে দেখো, আমরা এখানে কি পাচ্ছি? সল্ট পাচ্ছি, তাই তো? আমরা এখানে সল্ট পাচ্ছি। তার মানে আমরা সল্ট কিভাবে পাই? কিভাবে পাই একটু আগেই বলেছি, এক্সপ্লেন করেছি, এগুলো প্রশমন বিক্রিয়ার মাধ্যমে, রাইট? প্রশমন বিক্রিয়ার মাধ্যমে আমরা কি পাই? সল্ট পাই, তাই তো? তার মানে প্রশমন বিক্রিয়াতে কে কে টেক পার্ট করে? অ্যাসিড অ্যান্ড বেস, তাই তো? অ্যাসিড আর ক্ষার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ তৈরি করছে, তার মানে অ্যাসিড এখানে আছে। তার মানে ধাতব অক্সাইড এটা কি হওয়া উচিত? ধাতব অক্সাইড যেটা রিয়াকশন করছে সেটা কি হওয়া উচিত? অবভিয়াসলি সেটা ক্ষার হওয়া উচিত, তাই তো? তার মানে এখানে দেখতে পাচ্ছ, তার মানে অপশন হয়ে যাবে ক্ষারীয় অক্সাইড। তার মানে এই ধাতব অক্সাইডটা কি হবে? ক্ষারীয় অক্সাইড হবে, তাই তো? চলো, নেক্সট আর একটা আছে কোশ্চেন, সোডিয়াম বাইসালফেট হলো এটা কি লবণ? এটা কি লবণ? এটা হবে অ্যাসিড লবণ, একদম।
এটা অ্যাসিড লবণ হবে কেন? কারণ এখানে দেখছো একটা হাইড্রোজেন থেকে গেছে। এটা ভাঙলে কি তৈরি হচ্ছে? সোডিয়াম প্লাস প্লাস বাইসালফেট আয়ন HSO4 মাইনাস, তাই তো? আবার এটা ভাঙবে H প্লাস প্লাস SO4 মাইনাস, তার মানে এখানে একটা H প্লাস আয়ন থেকে যাচ্ছে। এই লবণটা যখন তৈরি হয়েছে তখন কি হয়েছে? পুরোপুরি তোমার হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়নি, পুরোপুরি হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়নি, সেই কারণে এটাকে আমরা বলছি কি? অ্যাসিড লবণ, মানে অ্যাসিডের একটা পার্ট থেকে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আগের এইটাতে অ্যাসিড আর ধাতব অক্সাইড যে রিয়াকশন করে সল্ট আর ওয়াটার ফর্ম করছে, এটার আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিই। সেটা একটা এক্সাম্পল এখানে লিখে দিচ্ছি, দেখে নাও। হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, কার সাথে রিয়াকশন করবে? ক্যালসিয়াম অক্সাইড। এটা কি? একটা ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড, ঠিক আছে। এটা রিয়াকশন করে কি তৈরি করবে? সল্ট এবং ওয়াটার, তাই তো? সল্ট এবং ওয়াটার, তাহলে সল্ট কি ফর্ম করবে? CaCl2 প্লাস H2O। দেখো, এটা হলো সল্ট। ওকে, তাহলে মোটামুটি আজকে দেখো এই পর্যন্তই ছিল ক্লাস। আশা করি তোমার মোটামুটি বুঝতে পেরেছো, খুব একটা প্রবলেম হয়নি। আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো, তোমাদের স্যার দিয়ে দেবেন যাদের লাগবে। ওকে, এবার দেখি তোমাদের কিছু কোয়ারি আছে কিনা। আমি মেসেজের বক্সটা একটু খুলছি, কেউ কিছু বলতে চাও? আচ্ছা, বোঝা গেছে মোটামুটি। ওকে, থ্যাংক ইউ ক্লাস অ্যাটেন্ড করার জন্য। হ্যাঁ, একদম তোমাদের স্যার কোডটা দিয়ে দেবেন, ঠিক আছে? স্যার তোমাদের কোডটা দিয়ে দেবেন। না, এই চ্যাপ্টারের আরো কিছু পোর্শন বাকি আছে, একদিনে তো পুরো চ্যাপ্টারটা হয় না কভার করা। আচ্ছা, কি প্রবলেম হয়েছে? আমার একটু প্রবলেম হয়েছে ম্যাম। কি প্রবলেম হয়েছে একটু বলো। আচ্ছা, চলো ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা এন্ড করছি। স্যার হয়তো তোমাদেরকে কিছু বলবেন। ওকে, হ্যাঁ একদম, নোট তোমরা পেয়ে যাবে, নোট তোমরা পেয়ে যাবে। স্যার মনে হয় জয়েন করেছেন, তোমাদেরকে কিছু বলবেন। ওকে, চলো আমি তাহলে লেট করে যাচ্ছি। গুড নাইট, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ম্যাম। আর একটু দেখো, তোমাদের গ্রুপটা খুলে দিয়েছি, তোমরা একটু গ্রুপটা তোমাদের কমেন্ট করে জানিও যে আজকে ক্লাসটা কেমন লাগলো। ম্যাডাম তো ধরো প্রায় 1.5 ঘন্টা তোমাদের সাথে ছিলেন, তো কতটা কি বুঝতে পারলে একটু প্লিজ তোমরা গ্রুপে যদি জানাও কেমন লাগলো তোমাদের ক্লাস। দেখো গ্রুপটা ওপেন আছে, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমাদের যেমন যা লেগেছে, সেটা জানিও, কোথায় ভালো লেগেছে কোথায় খারাপ লেগেছে সবকিছু। কারণ আমরা আবারও বলছি যে আমরা কোনো কিছুর ঊর্ধ্বে নই। একটু প্লিজ তোমরা শেয়ার করো, আর একটু ডিটেলসে করো। যে এতক্ষণ 1.5 ঘন্টা ধরে তোমাদের সাথে ছিলেন, কোন পার্ট গুলো ভালো লেগেছে, থ্যাংক ইউ ম্যাম, খুব ভালো, এরকম না। আমি জানতে চাইছি যে একটু ডিটেলসে, একটা দুটো লাইন কি লেখা যাবে না? একটু ডিটেলসে, যে খুব ভালো, খুব সুন্দর, থ্যাংক ইউ, এরকম না। কোড আমি এখনই দিচ্ছি, 9টা 31 বাজে, আমি এটা 9টা 33-এর মধ্যে বন্ধ করে দেবো। 9টা 31 থেকে 9টা 33, 2 মিনিট সময় নিচ্ছি, তার মধ্যে আমি বন্ধ করে দেবো। অলরেডি 9টা 32 হয়ে গেল। তো একটু তোমরা কমেন্ট করে জানাও। এমন তো নয় যে এই পিডিএফ যাচ্ছে না, পিডিএফ শুধু সেকেন্ড দিনেরটা পাওয়া যায়নি, সম্ভবত হয়তো বা আগামীকালকের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি আবারও বলছি, সেকেন্ড দিনের পিডিএফ পাঠানোর দায়িত্ব আমার থাকলো। গতকালকের পিডিএফ যেমন 12:30টার মধ্যে সবার কাছে পৌঁছে গেছিল, আজও তাই। নোটস হ্যাঁ অবশ্যই ম্যাডাম শেয়ার করে দেবেন, আমি সাথে সাথে তোমাদের কাছে শেয়ার করে দেবো। যেটা বলার যে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাও যে ক্লাস কেমন লাগলো তোমাদের, কোথায় ভালো লাগলো, একটু প্লিজ জানাও। পিডিএফ পাইনি দুদিনে, এই 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 টাইপের কমেন্ট গুলো করো না। কারণ কোড যদি ঠিক টাইমে আসে আর সব জায়গায় ঠিকঠাক থাকে, তাহলে পিডিএফ যাচ্ছে না, এই কথাগুলো বলো না, এই কথাগুলো বলো না। কারণ তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো কিছু নেই, তোমাদের যারা পাঠাচ্ছ তাদের নাম্বার আমার কাছে সেভ করা নেই। আমি বলতেও পারবো না যে কাকে কাকে পাঠিয়েছে, তাদের নাম কি, আমি বলতে পারবো না।
বুঝতে পারছো, এখনো প্রায় 160+ স্টুডেন্ট রয়েছে। আমি ধরে নিলাম এর মধ্যে 10-20 জন পাঠাবে না, 150 জন তো স্টুডেন্ট পাঠাবে আমার কাছে। তাহলে এর মধ্যে এরকম কোনো কিছু নেই যে তোমার সাথে আমার কোনো কিছু রয়েছে। এই উল্টো পাল্টা যারা মেসেজ করছো, আমি কিন্তু বলেছি ব্লক করে দেবো গ্রুপ থেকে। এরকম একটা দুটো স্টুডেন্ট না থাকলে খুব একটা অসুবিধা হবে না, প্লিজ এটা করো না। যেটা করার দরকার বরং সেটা করো। আমি তো জানিয়েছি, দেখো আমার গতকাল টেলিগ্রাম তোমার ফেসবুক গ্রুপটা দিয়েছি, যেখান থেকে যে কোনো রকম ইনফরমেশন পেয়ে যাবে, যে কোনো রকম ইনফরমেশন। আমি একটা দিয়ে দেবো তোমাদেরকে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, যেখানে রেগুলার মক টেস্ট হয়, রেগুলার, কোনো অমাবস্যা পূর্ণিমা একাদশী বলে কোনো কিছু নেই, রেগুলার মক টেস্ট হয় সেই গ্রুপে। আমি সেরকম একটা গ্রুপ তোমাদেরকে দিয়ে দেবো, দেখো। কারণ একটা দুটো দিন যাক, তুমি দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, পুরোপুরি একটা অন্যরকম এনভায়রনমেন্ট, অন্যরকম অ্যাটমসফিয়ার, একটা পুরো সিস্টেমেটিক ওয়েতে চলে, যা খুশি যেভাবে খুশি ব্যাপারটা একদমই তা কিন্তু নয়। ঠিক আছে, আমি গ্রুপটা বন্ধ করে দিচ্ছি, গ্রুপটা বন্ধ করে দিচ্ছি, তারপর আমি কোডটা শেয়ার করে দিচ্ছি। আজও যদি মানে সময় না লাগে, তাহলে মোটামুটি তুমি ধরে নাও 12টা 12:30টার মধ্যে, 1টার মধ্যে তোমার কাছে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস পৌঁছে যাবে। তার জন্য চিন্তার একটু কোনো কারণ নেই। চলো, গ্রুপ বন্ধ আছে, আমি কোড শেয়ার করে দিচ্ছি, দেখো এবার দেখতে পাচ্ছ কিনা। এইটা হচ্ছে কোড, আজকের কোড হচ্ছে এইটা, কনসেপ্ট ইজ পাওয়ার। আর এই নাম্বারটা, গতকাল যে নাম্বারটা ছিল ওই নাম্বারটাতেই পাঠাবে, 9804418987। এবার একটা কথা জানিয়ে রাখি, যে এতদিন ধরে ধরো এমন অনেকে রয়েছে সেকেন্ড দিনের ক্লাস কোনোভাবে মিস হয়ে গেছে, ভালো করে শুনবে। ধরো এমন কেউ আছো সেকেন্ড দিনের ক্লাস হঠাৎ করে মিস হয়ে গেছে, করতে পারোনি, বা কোড বুঝতে পারোনি, কোনোভাবে কোনো কিছু, কোনো একটা কারণে তোমার কাছে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যায়নি। আগামীকাল লাস্ট ক্লাস, আগামীকালকের ক্লাসে একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এই মাস্টার সিক্রেট কোড যদি তুমি পাঠাও, এন্টায়ার 5 দিনের যা কিছু সব তোমার কাছে একবারে চলে যাবে। আশা করি আর কোনো অসুবিধা থাকলো না, ঠিক আছে। আগামীকাল একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যেটাতে কি হবে, যে এই বিগত 4 দিনের এবং আগামীকাল এই টোটাল 5 দিনের যত রেকর্ডিং ভিডিও বা পিডিএফ নোটস, সবগুলোকে একসঙ্গে করে পাঠানো হবে। একসঙ্গে মানে একটা মেসেজের মধ্যে সমস্ত লিঙ্ক থাকবে, যেটা লাইফ সায়েন্সের লিঙ্ক, এটা ফিজিক্যাল সায়েন্সের লিঙ্ক, এটা জিকে ক্লাসের, এটা ইংলিশ, এটা ম্যাথ রিজনিং এরকম। আর পিডিএফ গুলো পরপর একসঙ্গে থাকবে, তাহলে ব্যাপারটা আরো সুবিধা হয়ে গেল আশা করি। তো আগামীকাল একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে এরকম ক্লাসের পর, আশা করি আর কারো কোনো অসুবিধা নেই। তাহলে এই কনসেপ্ট ইজ পাওয়ার, এই কোডটা আমাকে এই নাম্বারে পাঠিয়ে দেবে, 9804418987। এটাই কিন্তু তোমার নাম্বার, ঠিক আছে। একটু লিখে পাঠাবে প্লিজ, লিখে পাঠাবে, কনসেপ্ট ইজ পাওয়ার, এই 3টে ওয়ার্ড, তার মধ্যে ইজ আবার একেবারে ছোট ওয়ার্ড, তো এই 3টে ওয়ার্ড একটু লিখে পাঠাবে। আমি তো বারবার বলছি, রিয়া বলছো কনসেপ্ট ইজ পাওয়ার, কনসেপ্ট ইজ পাওয়ার। আর ফোন নাম্বারটা হচ্ছে 9804418987, কমেন্ট বক্সে আমি দিয়ে দিলাম 9804418987। ঠিক আছে, কোড এখনই পাঠিয়ে রাখবে, কোড এখনই পাঠিয়ে রাখবে। কারণ আমি ধরো এই রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস রাত 12টা নাগাদ পাঠাতে বসবো, 12টা থেকে পাঠানো শুরু করব। তো তার আগে যদি আসে খুব ভালো কথা, আদারওয়াইজ কিন্তু আর তোমার কাছে যাবে না। কারণ আমি রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস এর জন্য 4বার করে বসতে পারবো না, তাই না। প্রত্যেকের তো সময়ের দাম আছে, প্রত্যেকের তো একটা দিন 24 ঘন্টায় হয়। আশা করি বুঝতে পারছো, যারা সঠিক টাইমে সঠিকভাবে তুমি কোড পাঠাবে, তাদের কাছে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যাবেই। এবং আবারও বলছি, আগামীকালকের ক্লাস কেউ মিস করবে না। আগামীকাল একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, নাম্বার 1। নাম্বার 2, আগামীকালকের ক্লাসে মানে আমাদের আগামী দিনের কি ক্লাস কিভাবে হবে, রুটিন কিভাবে হবে, কোথায় গ্রুপ হবে, কিভাবে ক্লাস হবে, বা রুটিন কি হবে, কোন দিন কি ক্লাস হবে, এই সমস্ত কিছু ডিটেলসে ডিসকাশন করা হবে, ডিটেলসে। আগামীকালকে ক্লাস কেউ মিস করবে না, কারণ এই সেশনের 5 দিনের ক্লাস শেষ হচ্ছে আগামীকাল।
এবং আগামীকাল আমি সমস্ত কিছু ডিটেলসে বলবো যে আমাদের এর পরবর্তীতে কিভাবে হবে, ক্লাসগুলো কিভাবে হবে, কারাই বা করবে, কোর্সটাই বা কি হবে। কোড এখনই পাঠিয়ে দাও, কোড এখনই পাঠিয়ে দাও। পেয়েছো তো? হ্যাঁ, ওই তো বলছে পিডিএফ নোটস রেকর্ডিং ভিডিও আমি পেয়েছি, তো বলছি যারা সঠিকভাবে পাঠাচ্ছ তাদের কাছে যাবেই, তাদের কাছে যাবেই। যদি কারো কোনো কিছু বলার থাকে বলো, একজন দুজনের কথা শুনবো তারপরে রেখে দেবো। যদি কারো কোনো কিছু বলার থাকে বলো।